দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা তো পরপর করে পিরিয়ডিক প্রপার্টিটা পড়াচ্ছিলাম। তো তোমরা বললে তোমাদের পরীক্ষায় শেখাচ্ছে বলে আয়নিক বন্ডিং এর কিছুটা পাঠ করিয়ে দিতে, এবং যে টপিকগুলো করিয়ে দিতে বলছিলে আমি আসলে পরপর করে করাতাম, এমনি হয়তো খুব বেশি তোমাদের সিলেবাসে নেই। তবে আজকে ওই মোস্ট ইম্পর্টেন্ট কিছুটা পার্ট, যে পার্টটা তোমাদের তোমরা লিখেছ আর কি করিয়ে দেওয়ার জন্য, আমরা সেই পার্টটা আজকে একটুখানি করে দেবো। সেখানে মূলত ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনথালপি, সেখান থেকে বর্ন হেবার সাইকেল, বর্ন ল্যান্ডে ইকুয়েশন, বর্ন মায়ের ইকুয়েশন, ক্যাপুটিনস্কি ইকুয়েশন, এই রিলেটেড ডিসকাশনসগুলো আজকে মূলত হবে। ঠিক আছে? আর একটা ক্লাসে রেস্ট অফ দ্য পার্ট যেগুলো আছে, মানে এই জায়গাটা একটু ম্যাথামেটিক্যাল, একটু বোঝার জায়গা আছে, আর বাকি জায়গাগুলো তো অতটা ঠিক বোঝার জায়গা নেই। সেই জায়গাগুলো তোমার কিছুটা ইনফরমেটিভ টাইপের আর কি। তাহলে আজকে আমি এই পার্টটাকে করে দেব। এইটা হয়ে যাওয়ার পরে আমি একবার সিলেবাসটা দেখে নিয়ে, বা তোমাদের এই সেমিস্টারে কি কি পরীক্ষায় মানে কি কি পার্ট পরীক্ষায় আছে, যে রেস্ট পার্টটা আমরা আরেকটা ক্লাসে তোমাদের আলোচনা করে দেবো। 5 তারিখ পরীক্ষা বলছো তো, তার আগেই এটাকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, আমি একটু মাঝপথ থেকেই শুরু করছি। যে তোমার যখন কেমিক্যাল বন্ডিং অ্যাজ এ হোল তুমি বলো, কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি? দেখো এক মিনিট একটু ভালো করে বসি। দেখো কেমিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে বেসিক্যালি অ্যাটমস গুলো কম্বাইন্ড হচ্ছে। আচ্ছা, এবারে মজা যেটা হচ্ছে যে যখন কোভ্যালেন্ট বন্ডিং হয় তখন সত্যি সত্যি আয়নগুলো কম্বাইন হয়, কিন্তু যখন আয়নিক বন্ডিং হয় তখন কিন্তু আয়নগুলো, সরি, অ্যাটমগুলো অ্যাকচুয়ালি কম্বাইন হয় না। তার বদলে কি হয় না, আয়নস তৈরি হয়, এবং সেই আয়নসগুলো তারা একে অপরের সঙ্গে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে বেসিক্যালি কানেক্টেড থাকে। কেমিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে অ্যাটমস কম্বাইন টু ফর্ম কেমিক্যাল বন্ড। আচ্ছা, এবারে দিস ইজ বাই electron cloud sharing or overlap in case of covalent bonding, and two bonds are formed. এখানে সত্যি সত্যি বন্ড কিন্তু তৈরি হচ্ছে, বাট in case of ionic bonding, situation is something different. এক্ষেত্রে কি হয়? In this case, ions are formed and the ions hold each other by electrostatic forces. এটা মোদ্দা কথাটা। আচ্ছা, এবারে আমি ওভারঅল বন্ডিং, যেখানে কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে অ্যাকচুয়ালি যে ডিসকাশনের জায়গাটা, সেইটা কিন্তু বন্ডিং অ্যাকচুয়ালি ঠিক বোঝার জায়গা আর কি, খুব ভালো জায়গা। কিন্তু তোমাদের যেটা আমাকে করতে বলছো সেটা হচ্ছে যে তোমার আয়নিক বন্ডিং পার্টটা করা। তাহলে আমি যদি বন্ডিংটাকে মূলত দুটো, মানে এমনি 3 রকমের বন্ডিং লোকে ভাবে: আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং এবং কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং।
এবারে কোভালেন্ট বন্ডিং এবং কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডিংটা কিছুটা একই রকমের। তাহলে মূলত আমি দু রকমের বন্ডিং এর কথা বলছি, আয়নিক বন্ডিং এবং কোভালেন্ট বন্ডিং। এছাড়া যে হাইড্রোজেন বন্ডিং বা ইত্যাদি ইত্যাদি যেসব বন্টন আছে সেগুলো অন্য সিচুয়েশন, সেগুলো হাইড্রোজেন বন্ডিং এর টা অ্যাকচুয়ালি কিরকম ভাবে ঘটে সেটা একটুখানি আলাদা কথা। তাহলে আমি মূলত দু রকম বন্ডিং এর কথা বলছি, আয়নিক বন্ডিং, কোভালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে যে সিচুয়েশনটা হচ্ছে সেইটাতে একদম সরাসরি চলে আসছে, কোভালেন্ট বন্ডিং নিয়ে কোনো ডিসকাশন সেখানে করছি না। তো আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোরা সোডিয়াম এবং ক্লোরিন তারা যুক্ত হয়ে যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, সোডিয়াম তার বাইরে ইলেকট্রন আছে 11টা, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে পারে এবং যেটা এক্সট্রিমলি স্টেবল। আর হয় ক্লোরিন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তাহলে Cl মাইনাস তৈরি হয়, ক্লোরাইড আয়ন তৈরি হয়। ক্লোরাইড আয়নের 18টা ইলেকট্রন যেটা আর্গনের মতো, সে আর্গনের মতো একটা ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন ফিরে পাচ্ছে। তাহলে এই যে Na+ সে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেলো, Cl মাইনাস একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেলো, এটা সাফিসিয়েন্টলি স্টেবল। এবার একজন ক্যাটায়ন একজন অ্যানায়ন হয়ে যাওয়ার জন্য তারা কম্বাইন করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে এবং সেখান থেকে একটা আয়নিক কম্পাউন্ড তোমার তৈরি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে দেখো যেটা হচ্ছে বেসিক্যালি Na+ এবং Cl- তারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যুক্ত থাকছে। এদের মধ্যে সেই রেসপেক্টে কোনো বন্ড তৈরি হচ্ছে না। হিউজ নাম্বার অফ Na+, হিউজ নাম্বার অফ Na+ দিয়ে সারাউন্ডেড থাকে একটা পার্টিকুলার স্ট্রাকচারে। কোন ক্রিস্টাল তার মতো করে তার একটা ক্রিস্টাল স্ট্রাকচার হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড হচ্ছে FCC, হুম, ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল সেটা আর কি। সেখানে Na+ Cl- দিয়ে সারাউন্ডেড থাকে, Cl- Na+ দিয়ে সারাউন্ডেড থাকে, তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয় এবং সেইখান থেকে তুমি বেসিক্যালি স্টেবিলিটিটা পাও। তার মানে প্রথম যে জায়গাটা দরকার সেটা হচ্ছে যে কিছু ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বা কিছু ইলেকট্রন ছেড়ে দিয়েছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমি যেটা বললাম যে নিয়নের যদি ইলেকট্রনিক কনফিগারেশনটাকে দেখো তাহলে সেটা 1s2, 2s2, 2p6। দেখো এই যে একদম একদম একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, কারণ n equal to 2 হচ্ছে কমপ্লিটলি ফিল আপ থাকছে। এটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আবার দেখো এক্ষেত্রে এই যে কমপ্লিটলি ফিল্ড এস এবং পি অরবিটালটা থাকছে, সেখানে এরা হচ্ছে খুব স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে Na+ এবং Cl- খুব স্টেবল। তারা কোনো একটা ক্রিস্টালে একে অপরের মধ্যে কিরকম ভাবে কানেক্টেড থাকছে বা কিরকম ভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে থাকছে, সেইটাই বেসিক্যালি তোমার আয়নিক বন্ডিং এর গল্প। এটা ঠিক একই রকম ভাবে ক্যালসিয়াম অক্সাইড তুমি কনসিডার করো, তখন ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনিক ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। অক্সিজেন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। যে কোনো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রেই এই সিচুয়েশনটা হবে। এবারে কিছু কিছু ক্ষেত্রে পরে দেখবো যে হয়তো মানে একদম ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন না পেয়ে সিউডো ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন কেউ কেউ পেতে পারে। সিউডো ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন মানে বাইরে 8টা ইলেকট্রন না থাকে, বাইরে 18টা ইলেকট্রন থাকছে, ডি অরবিটাল যেখানে ইনভলভ থাকছে। কপারের ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে তুমি দেখতে পাবে আর কি। আচ্ছা, এবারে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে Na+ তুমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিলে, Cl- তাকে তুমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিলে, তারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করছে। Na+ গ্যাস প্লাস Cl- গ্যাস তারা যুক্ত হয়েছে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করছে। হ্যাঁ, এটা তাহলে এই যে Na+ মানে 1 মোল Na+ আর 1 মোল Cl- তারা যুক্ত হয়ে যখন সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করে তখন সে স্টেবিলিটি পায়, অর্থাৎ কিছু এনার্জি বেরিয়ে যায়। এবং যে এনার্জিটা বেরিয়ে যায় সেটি তার নেগেটিভ অফ ল্যাটিস এনথালপি। বা অন্যরকম ভাবে তুমি বলতে পারো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা আছে, তাকে তুমি ভেঙে Na+ আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা এবং Cl- আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা নিয়ে আসছো, তার জন্য যে এনথালপি চেঞ্জটা সেটা হচ্ছে তোমার ল্যাটিস এনথালপি। ঠিক আছে, এটা তো দেখো যেটা দাঁড়াচ্ছে তোমার। এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ভেঙে Na+ গ্যাসিয়াস এবং Cl- গ্যাসিয়াসে যেতে যে যতখানি এনথালপি তোমাকে দিতে হয়, আর Na+ এবং Cl- যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যদি তৈরি হয় তাহলে ততখানি এনথালপি তোমার বেরিয়ে আসে। দুটোই ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনথালপি বাই ডেফিনেশন হচ্ছে পজিটিভ ধরা হয়। সেই জন্য বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটাকে ভেঙে, 1 মোল সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালকে ভেঙে তারা আয়নগুলোকে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা নিয়ে আসার জন্য যে এনথালপিটা দিতে হচ্ছে তোমাকে, সেটাকে ল্যাটিস এনথালপি বলছো।
আর Na প্লাস এবং সের মানে যুক্ত হয়ে যদি সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তাহলে যে এনার্জিটা রিলিজ হবে এটা নেগেটিভ অফ দ্য ল্যাটিস এনথালপি। এইরকম ভাবে ব্যাপারটাকে ডিফাইন করা হচ্ছে। তো ল্যাটিস এনথালপি বাই ডেফিনেশন কি হলো? দেখো, it is the change in enthalpy to break one mole of ionic crystal into its constituent ions in the isolated gaseous state. So it is the change in enthalpy বা enthalpy required এভাবে বলতে পারো to break one mole of an ionic crystal into its constituent ions in the isolated gaseous state. এবার এখানে দেখো, এখানে তুমি এই mx একটা ক্রিস্টাল নিয়ে এসো, সেখান থেকে তুমি এই m মানে mx একটা আরবিট্রারি ক্রিস্টাল, তুমি mz প্লাস সে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা হলো প্লাস x2 মাইনাস আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় গেল। মানে এখানে z প্লাস z মাইনাস হচ্ছে যথাক্রমে ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জ রেসপেক্টিভ। তো সোডিয়াম ক্লোরাইড করো Na প্লাস Cl মাইনাস হবে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড করো ক্যালসিয়াম 2 প্লাস অক্সিজেন 2 মাইনাস হবে ইত্যাদি। তাহলে এবারে mx ভেঙে গিয়ে mz প্লাস এবং xz মাইনাস এটা হচ্ছে। হ্যাঁ, তার জন্য তোমাকে কি করতে হয় না, কিছু এনার্জি তোমাকে দিতে হচ্ছে, সেক্ষেত্রে ল্যাটিস এনথালপিটা একটা পজিটিভ কোয়ান্টিটি। আর রিভার্স প্রসেসটা যখন কনসিডার করছো, mz প্লাস গ্যাসিয়াস অবস্থায় আছে, xz মাইনাস গ্যাসিয়াস অবস্থা আছে, সেখান থেকে যখন mx ক্রিস্টালটা তৈরি হচ্ছে তখন যে তখন যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটা নেগেটিভ অফ দ্য ল্যাটিস এনথালপি হচ্ছে। তাহলে ল্যাটিস এনথালপিটা সবসময় পজিটিভ হিসেবে তুমি ভাববে যে একটা ক্রিস্টালকে তুমি বেসিক্যালি ভাঙছো, আর ক্রিস্টালটাকে গড়তে গেলে কিন্তু তোমার বেসিক্যালি সে স্টেবিলিটি পাবে বলে করসপন্ডিং এনার্জি চেঞ্জটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে ল্যাটিস এনথালপি যখন আমি উল্লেখ করবো তখন পজিটিভ হিসেবে উল্লেখ করবো, অ্যাজ ইফ যেন একটা ক্রিস্টাল তুমি ভাঙছো। আর যদি ক্রিস্টালটাকে তৈরি করতে হয় তাহলে একই পরিমাণ এনার্জি চেঞ্জ হবে বা এনথালপি চেঞ্জ হবে, বা তারা অপোজিট ইন সাইন হবে। এটা আচ্ছা, এবারে ল্যাটিস এনথালপির যে কনভেনশনাল ইউনিট সেটা দেখবে ইউজুয়ালি কিলোজুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোলে এক্সপ্রেস করা হয়। এগুলো সব মোলে করা হয়, আর করসপন্ডিং এনার্জিটা খুব বেশি বলে এটা কিলো জুলে, নর্মাল জুল না বলে কিলো জুল বলা হয়, কিলো জুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল এখানে তার এনার্জি। আচ্ছা, এবারে আমরা দেখবে থার্মোকেমিস্ট্রিতে বা তুমি যখন এই পিরিয়ডিক প্রপার্টি সব পড়ছো টড়ছো প্রত্যেক ক্ষেত্রেই দেখবে তোমার অ্যাকচুয়ালি যেটা করা হচ্ছে যে সব ওই এনথালপি দিয়ে সবকিছু করা হয়, কিন্তু আগের যদি বইগুলো দেখো সব এনার্জি দিয়ে বলা আছে, বা ল্যাটিস এনথালপি না বলে দেবে ল্যাটিস এনার্জি বলা আছে, আয়নাইজেশন এনথালপি না বলে দেবে আয়নাইজেশন এনার্জি বলা আছে, ইলেকট্রন অ্যাফিনিটি না বলে দেবে বলা আছে ইলেকট্রন গেন এনথালপি বলা আছে। তার মানে সবটাই হচ্ছে তোমার ওই এনথালপি দিয়ে এখন সব বলা হচ্ছে, কিন্তু পুরোনো বইয়ে সব এনার্জি দিয়ে বলা ছিল। তো ল্যাটিস এনথালপি এবং ল্যাটিস এনার্জির মধ্যে কি সম্পর্কটা, সেই সম্পর্কটা এখানে তোমায় বুঝে নিতে হবে। আচ্ছা দেখো, সবসময় ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা নিউ আরটি হয়, যেখানে ডেল্টা এইচটা হচ্ছে চেঞ্জ ইন এনথালপি, ডেল্টা ইউটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বা চেঞ্জ ইন নর্মাল এনার্জি, সেটা হচ্ছে ডেল্টা নিউ ইন্টু আরটি। আচ্ছা, ডেল্টা নিউ আরটি তুমি জানো, টিটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ডেল্টা নিউটা কি? ডেল্টা নিউটা বেসিক্যালি যখন কোনো একটা প্রসেস ঘটে তখন সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য প্রোডাক্ট তার মডিউলার মাইনাস সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিঅ্যাকট্যান্ট তার মডিউলার। মানে ধরো তুমি লেটসে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস তৈরি হলো। এবার এইখানে যারা ইনভলভ হবে শুধুমাত্র এখানে এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ নর্মাল প্রোডাক্ট না বলে এখানে বলা উচিত হচ্ছে অফ গেসিয়াস প্রোডাক্ট। অফ এখানে শুধু প্রোডাক্ট বললে ভুল হবে, অফ গেসিয়াস প্রোডাক্ট, আর এখানে বলতে হবে অফ গেসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, অফ গেসিয়াস রিঅ্যাক্ট্যান্ট। ধরো তুমি এই যে এখানে যখন আমি বলছিলাম, ধরো এই যে mx ভেঙে গিয়ে mz প্লাস গ্যাস প্লাস xz মাইনাস গ্যাস হলো, এটা তাহলে এখানে mz প্লাসের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 আর xz মাইনাসের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট এখানে তোমার 1। তারপরে এই প্রসেসটার জন্য ডেল্টা নিউটা কি হবে, 1 প্লাস 1 হচ্ছে 2, আর এদিকে সলিড বলে সে অ্যাকচুয়ালি এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ক্যালকুলেশনে কোনো টেক পার্টটা করছে না। তার মানে সবসময় এই ডেল্টা নিউটা করতে হবে সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দ্য গেসিয়াস প্রোডাক্ট মাইনাস সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দ্য গেসিয়াস রিঅ্যাক্ট্যান্ট। এই ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা নিউ। তাহলে ডেল্টা এইচটা হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডেল্টা নিউ আরটি হয়। তার মানে ল্যাটিস এনার্জি অর্থাৎ ডেল্টা ইউ ক্যালকুলেট করা মানে হচ্ছে ল্যাটিস এনথালপির সঙ্গে তোমাকে ডেল্টা নিউ আরটি থেকে জাস্ট বিয়োগ দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট যে এই ডেল্টা নিউ আরটি তার ম্যাগনিটিউডটা না ভীষণ কম হয়। ধরো যদি তুমি 1 মোলের জন্য করো, এই ডেল্টা নিউ আরটিটা কি অর্ডারের হবে না, আরটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টেম্পারেচার যদি 300 কেলভিনের কাছাকাছি হয় তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 2.5 কিলোজুল পার মোল হয়। আর অ্যাকচুয়ালি যে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি দেখবে বেশ কয়েকশো কিলোজুল পার মোল এই অর্ডারে হয়। তাহলে কয়েকশো কিলোজুল পার মোল
তার রেসপেক্টে 2.5 কিলোজুল পার মোল, এটা কিন্তু অনেকই কম আর কি। সেই জন্য দেখবেন ইন অল প্র্যাকটিক্যাল পারপাসে ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপি সিনোনিমাসলি ব্যবহৃত হচ্ছে। আর টেম্পারেচার যদি 0 কেলভিন হয় তখন তো ল্যাটিস এনথালপি ল্যাটিস এনার্জি সমান বটেই, কারণ টিটা যদি 0 কেলভিন হয় যে ডেল্টা নিউ আর্টিটা বাদ চলে গেল। তার মানে কি বললাম, যেমন করে আয়নাইজেশন এনার্জি এবং আয়নাইজেশন এনথালপি সম্পর্ক বলেছিলাম, ঠিক একই রকমের সিচুয়েশন, যে তুমি যদি ল্যাটিস এনথালপি জানো সেইখান থেকে মাইনাস ডেল্টা নিউ আরটি এটা বাদ দিয়ে দাও, তাহলে ল্যাটিস এনার্জি পেয়ে যাবে। আর যদি ল্যাটিস এনার্জি জানো তাহলে তার সঙ্গে ডেল্টা নিউ আরটি যোগ করে দাও, তাহলে ল্যাটিস এনথালপি পেয়ে যাবে। এবং ডেল্টা নিউ আরটি তার ভ্যালুটা মোটামুটি রুম টেম্পারেচার যথেষ্ট কম বলে তোমার ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপি দুটোকে তুমি সিনোনিমাসলি ব্যবহার করতে পারো। আর টেম্পারেচার যদি 0 কেলভিন হয় তাহলে সার্টেনলি হচ্ছে ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপি সমান হয়ে যাচ্ছেই। তো দেখো, তাহলে ল্যাটিস এনথালপি কাকে বলে সেইটা নিয়ে যে আমি নর্মাল ডিসকাশনসটা করলাম, মানে ল্যাটিস এনথালপি জিনিসটা কি, হ্যাঁ, তার সাইন, তার ইউনিট, হ্যাঁ, ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপির মধ্যে সম্পর্কই বা কি, এইটুকু যে বললাম, এইটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমায় বলো। বলো, কোনো অসুবিধা আছে নাকি? এই তো। হুম। এই তো। আচ্ছা, এবারে যেটা মূল জায়গাটায় ফিরে আসো। দেখো, তুমি যখন ল্যাটিস এনথালপি ডিফাইন করলে, তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যখন আমি ল্যাটিস এনথালপির কথা বলছি, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালকে ভাঙতে হবে, ভেঙে Na প্লাসকে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় পেতে হবে, Cl মাইনাসকে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় পেতে হবে। বা কেউ উল্টোটাও করতে পারতো, Na প্লাস গ্যাসিয়াস অবস্থায় প্লাস Cl মাইনাস গ্যাসিয়াস অবস্থায় আছে, সেটা জুড়ে গিয়ে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করতে হবে। আচ্ছা, এবারে তুমি Na প্লাসকে গ্যাসিয়াস অবস্থা এবং Cl মাইনাসকে গ্যাসিয়াস অবস্থা তুমি রেয়ারলি পাও। যখন সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি হয় তখন অ্যাকচুয়ালি সোডিয়াম সলিডের সঙ্গে ক্লোরিন গ্যাসের রিয়াকশন করতে হচ্ছে, বা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল যখন ভেঙে যাচ্ছে তখন অ্যাকোয়াস সলিউশনে ভাঙলে Na প্লাস দেখবে সলভেটেড হয়ে থাকছে, Cl মাইনাস সলভেটেড হয়ে থাকছে। বা একটা ক্রিস্টালের মধ্যে যখন ভাঙছে তখন দেখবে কখনই Na প্লাসটা গ্যাসিয়াস অবস্থায় আর Cl মাইনাসটা গ্যাসিয়াস অবস্থায় তৈরি হয়েছে এবং সেটা আইসোলেটেড আছে, এটা দেখবে তুমি কখনই পারবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি যদি সরাসরি এই দুটো রিয়াকশন করতে পারতে, Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস থেকে NaCl ক্রিস্টাল তৈরি হলো, অথবা NaCl ক্রিস্টাল ভেঙে গিয়ে Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস তৈরি হচ্ছে, যদি এটা হতে পারতো তাহলে কিন্তু তুমি তুমি পরিষ্কারভাবে ল্যাটিস এনথালপিটাকে এক্সপেরিমেন্টে ডিটারমাইন করতে পারতে। কিন্তু আনফরচুনেটলি এই রিয়াকশনগুলো করতে পারা যায় না বলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটারমাইন ল্যাটিস এনথালপি ডিরেক্টলি বাই অ্যান এক্সপেরিমেন্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটারমাইন ল্যাটিস এনথালপি ডিরেক্টলি বাই অ্যান এক্সপেরিমেন্ট। একটা এক্সপেরিমেন্ট করে ল্যাটিস এনথালপিটাকে তুমি ডিরেক্টলি বের করতে পারো না। ঠিক আছে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটারমাইন ল্যাটিস এনথালপি ডিরেক্টলি বাই অ্যান এক্সপেরিমেন্ট। ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে ইউজ বর্ন হেবার সাইকেল টু ডিটারমাইন ল্যাটিস এনথালপি। তো বর্ন হেবার সাইকেল ব্যবহার করতে হবে তোমার ল্যাটিস এনথালপিটাকে বের করার জন্য। আচ্ছা, বর্ন হেবার সাইকেলটাকে সাইকেল হিসেবে আমি তোমাকে পরে দেখাচ্ছি। তার আগে তোমরা থার্মোডাইনামিক্সে যেখানে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন পড়েছিলে, হ্যাঁ, সেটা দেখবে ক্লাস 11এও ছিল, যে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, সেইটাকে বেসিক্যালি এখানে কাজে লাগাতে হবে আর কি বর্ন হেবার সাইকেল তৈরি করার জন্য। আচ্ছা, কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখি। দেখো, আমার যে ওভারঅল রিয়াকশন যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে সোডিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস থেকে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল। এই রিয়াকশনটা সত্যি তুমি ল্যাবরেটরিতে করতে পারো, যে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করতে গেলে সোডিয়ামকে সলিড অবস্থায় নিতে হবে, ক্লোরিনকে গ্যাসিয়াস অবস্থায় নিতে হবে, করে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা তৈরি হবে। কিন্তু তোমার যেটা দরকার সেটা কি, না Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস থেকে NaCl ক্রিস্টালটাকে তৈরি করা। তাহলে তুমি এই Na সলিড প্লাস হাফ Cl2 গ্যাস থেকে NaCl ক্রিস্টাল এই রিয়াকশনটা তুমি অ্যাকচুয়ালি করতে পারো, কিন্তু Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস থেকে NaCl ক্রিস্টাল এটাকে তুমি করতে পারো না। তার জন্য তোমাকে কি করতে, আরো 4টে স্টেপ একটুখানি বুঝে নিতে হচ্ছে। যে অ্যাকচুয়ালি যখন সোডিয়াম সলিড এবং হাফ Cl2 গ্যাস থেকে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি হলো, তা স্টেপ বাই স্টেপ রিয়াকশনটা কিভাবে ঘটছে দেখো। তাহলে প্রথমে স্টেপ 1 যেটা হচ্ছে, সোডিয়াম সলিড তাকে তুমি গ্যাসিয়াস অবস্থায় নিয়ে গেলে, এই প্রসেসটা সাবলিমেশন প্রসেস। তো সাবলিমেশনের জন্য এনথালপি চেঞ্জ, সেটা হচ্ছে মোলার এনথালপি অফ সাবলিমেশন। তারপরে হচ্ছে সোডিয়াম সলিড
তারপরে হচ্ছে সোডিয়াম গ্যাস, সে কি হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ তৈরি করলো, অর্থাৎ সোডিয়ামের আয়নাইজেশন হলো। সোডিয়ামের আয়নাইজেশন হচ্ছে সোডিয়াম গ্যাস, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ গ্যাস হলো, প্লাস একটা ইলেকট্রন হলো। ঠিক আছে, তাহলে এই যে প্রসেসটা সোডিয়াম গ্যাস ছেড়ে দিয়ে যে Na+ গ্যাস প্লাস ইলেকট্রন হলো, সেটা হচ্ছে এনথালপি অফ আয়নাইজেশন। তোমরা আয়নাইজেশন এনথালপি এটা অলরেডি জেনেছো। আচ্ছা, তারপরে হাফ Cl2 সে ভেঙে গিয়ে Cl গ্যাস তৈরি, মানে Cl2 ভেঙে গিয়ে 2Cl হতো। আমার যেহেতু রিয়াকশনটা ব্যালেন্স করার জন্য একটা Cl অ্যাকচুয়ালি লাগবে, সেখানে হাফ Cl2 সে ডিসোসিয়েট করে ক্লোরিন গ্যাস যেটা তৈরি হলো সেটা হচ্ছে ডিসোসিয়েশন। এবারে Cl2 ভেঙে গিয়ে 2Cl গ্যাস তৈরি হলে যেটা হতো সেটা হচ্ছে এনথালপি অফ ডিসোসিয়েশন। এখানে আমার অর্ধেকটা লাগবে, সেইখানে হাফ অফ এনথালপি অফ ডিসোসিয়েশন। তারপরে কি হচ্ছে যে ক্লোরিন যে গ্যাসটা তৈরি হয়েছে, ক্লোরিন অ্যাটমটা, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl মাইনাস গ্যাস তৈরি করে, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, বা ইলেকট্রন গেইন এনথালপি, মানে ইলেকট্রন অ্যাফিনিটি, অর এটাকে তুমি বলতে পারো ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি বলাটা ঠিক না, ইলেকট্রন গেইন এনথালপি, এটা হলো। আর ফাইনালি এই যে Na+ গ্যাস তৈরি হয়েছে এবং Cl মাইনাস গ্যাস তৈরি হয়েছে, তারা দুজন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা তৈরি করলো। এবার সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটাকে ভাঙলে যে এনথালপির চেঞ্জটা হতো তাকে ল্যাটিস এনথালপি বলতাম। এখানে তৈরি করা হলো, সেখানে নেগেটিভ অফ দ্য ল্যাটিস এনথালপি হচ্ছে এইটা। এবারে দেখো এই যে 5টা স্টেপ তুমি যদি যোগ করো, তুমি ওভারঅল রিয়াকশনটাকে পাবে। তো 5টা স্টেপ যোগ করলে তুমি ওভারঅল রিয়াকশনটা পাবে। সোডিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস থেকে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই 5টা স্টেপ যদি যোগ করো, তাহলে তুমি এই ফাইনাল ওভারঅল রিয়াকশনটাকে পাচ্ছ। এবারে ওই হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন বলে যে কোন একটা পার্টিকুলার রিয়াকশন যদি একটা স্টেপে হয়, আর অন্যদিকে যদি তোমার অনেকগুলো স্টেপে হয়, তাহলে অনেকগুলো স্টেপে এনথালপির যোগফলটা হচ্ছে একটা স্টেপে যে এনথালপির চেঞ্জটা হয় তার সঙ্গে সমান হয়। কিন্তু এই 5টা স্টেপে এনথালপির চেঞ্জের যোগফলটা হচ্ছে তোমার এই ফাইনালি যে এনথালপির চেঞ্জটাকে তার সঙ্গে সমান। এবারে এই যে 6টা এখানে এনথালপি কোয়ান্টিটি রইল এই ইকুয়েশনে, তার মধ্যে ল্যাটিস এনথালপি বাদ দিয়ে বাকিগুলোকে তুমি এক্সপেরিমেন্টালি বের করতে পারো। সেখানে ল্যাটিস এনথালপিটা হয়ে যাচ্ছে ওই যে দেখো এই, মানে ল্যাটিস এনথালপি যে পার্টটা, সেইটা হচ্ছে এই যে এনথালপি অফ সাবলিমেশন প্লাস এনথালপি অফ আয়নাইজেশন, হাফ ইন্টু মোলার এনথালপি অফ ডিসোসিয়েশন প্লাস এনথালপি অফ ইলেকট্রন গেইন এনথালপি বা এনথালপি অফ ইলেকট্রন অ্যাফিনিটি, মাইনাস হচ্ছে এনথালপি অফ রিয়াকশন। এইটা করে তুমি ল্যাটিস এনথালপিটাকে বের করে ফেলতে পারবে। তাহলে বুঝতে পারলে যে যখন কোন একটা পার্টিকুলার ল্যাটিস ফরমেশনের যে স্টেপটা, তার এনথালপির চেঞ্জটা তুমি জানো না, মানে ডিরেক্টলি মাপতে পারছো না, তখন তোমাকে এইরকম ভাবে কতগুলো স্টেপস করে, যেমন করে অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করতে হয়, সেই রকম করে সলভ করে তোমাকে ল্যাটিস এনথালপিটাকে ক্যালকুলেট করতে হয়। এবং থার্মোকেমিস্ট্রিতে এই ধরনের প্রচুর প্রবলেম তোমাকে অ্যাকচুয়ালি করতে হয়। হ্যাঁ, মানে একটা কাজ হয়তো করতে পারা যাচ্ছে না, ধরো এনথালপি অফ ফরমেশন অফ মিথেন তুমি তৈরি করতে পারছো না, তখন তোমাকে এই এনথালপি অফ কম্বাশন অফ মিথেন, এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড আর এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার, হ্যাঁ, এইগুলোকে কাজে লাগিয়ে তোমাকে এই কাজটাকে করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? হুম, তাহলে এবারে এই কাজটাকেই তুমি একটা জাস্ট এই বন এবার সাইকেল, যেহেতু এটা সাইকেলের মতো করে দেখানো হচ্ছে, দেখো মানে ব্যাপারটা কিরকম হচ্ছে না, এই যে Na+, 1 মিনিট, আচ্ছা এদিক থেকে লেখা হয়েছে, সরি, 1 মিনিট, মানে এটাকে না 1 সেকেন্ড, না 1 মিনিট, আমি তোমার সামনে করে দিই, তাহলে তোমার এই নালে এত ক্লামজি তুমি বুঝতে অসুবিধা হবে তোমার। আচ্ছা, এবারে এটা কেমন করে করতে হয় দেখো, এইরকম ভাবে লিখতে হয়, ধরো সোডিয়াম সলিড, সেখান থেকে সোডিয়াম গ্যাস হলো,
এই প্রসেসটা সাবলিমেশন প্রসেস, তার জন্য যে এনথালপি চেঞ্জটা ডেল্টা এইচ বার সাবলিমেশন অফ সোডিয়াম সলিড হলো। এবারে সোডিয়াম গ্যাস যেটা, সে Na প্লাস গ্যাস তৈরি করলো, এর জন্য এনথালপি চেঞ্জটা হচ্ছে তোমার এনথালপি অফ মানে আয়নাইজেশন এনথালপি আর কি, এনথালপি অফ আয়নাইজেশন এইভাবে নামটা নয় লিখছি, এনথালপি অফ আয়নাইজেশন অফ সোডিয়াম গ্যাস, এটা হলো। আচ্ছা, এবারে এখানে হচ্ছে তোমার এই হাফ Cl2 গ্যাস থেকে তুমি Cl গ্যাস করলে তার জন্য যে এনথালপি সেটা হাফ ইন্টু স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ডিসোসিয়েশন অফ Cl2 গ্যাস। সে কি করে আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে Cl মাইনাস গ্যাস তৈরি করলো, তার জন্য এনথালপি চেঞ্জটা হচ্ছে এটা ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি, আমি এইভাবে লিখছি আর কি, অফ Cl গ্যাস, এটা হলো। আচ্ছা, এবারে দেখো এই দুটো রিয়াকশনস করে যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিড। আবার এই দুটো যুক্ত হয়ে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটাও হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড সলিড, কিন্তু এইটার জন্য যে এনথালপি চেঞ্জটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ল্যাটিস এনথালপি অফ সোডিয়াম ক্লোরাইড সলিড। আর এইটার জন্য যে এনথালপি চেঞ্জটা স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ এটা হলো ফরমেশন অফ এনথালপি অফ দ্য রিয়াকশনস আর কি সোডিয়াম ক্লোরাইড সলিড, এটা। তাহলে এই যে সাইকেলটা আঁকলাম এটা হচ্ছে বর্ণেবার সাইকেল, ঠিক আছে, মানে যেটা আমি আগে স্টেপ বাই স্টেপ বলেছি, তাহলে এইরকম ভাবে সাইকেল ফর্মে করে দেওয়া, এটা হচ্ছে বর্ণেবার সাইকেল। তাহলে সেই বর্ণেবার সাইকেল তোমাকে হেল্প করবে ল্যাটিস এনথালপিটাকে ক্যালকুলেট করার জন্য। এবারে তোমাকে এই কাজটাই কতগুলো ডেটা বলে দিয়েছি, সেই ডেটা থেকে তোমাকে ল্যাটিস এনথালপিটাকে ক্যালকুলেট করতে দিচ্ছি। হ্যাঁ, তাহলে জাস্ট আমাকে যদি এইভাবে বলি যে ইউজিং বেনহাবার সাইকেল calculate the lattice enthalpy of সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, যদি এটা তোমাকে দেয়, হ্যাঁ, তাহলে তুমি এইরকম ভাবে করছো। তার জন্য যেগুলো গিভেন আর কি, এই যে যে জিনিসগুলো বলে দেওয়ার দরকার আমার বলে দেওয়া আছে, এনথালপি অফ সাবলিমেশন অফ সোডিয়াম সলিড বলে দেওয়া আছে, এনথালপি অফ আয়নাইজেশন অফ সোডিয়াম সলিড গ্যাস বলে দেওয়া আছে, ডিসোসিয়েশন এনথালপি অফ ক্লোরিন বলে দেওয়া আছে, ইলেকট্রন অ্যাফিনিটি তোমার বলে দেওয়া আছে, আর এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড তোমার বলে দেওয়া আছে। তাহলে যা যা লাগবে এই যে ক্যালকুলেশনে, এই যে আগের স্টেপে এই যে ক্যালকুলেশনে যা যা লাগবে তোমার বলে দেওয়া আছে, এগুলো তুমি দেবে, দিয়ে তোমার এটাকে করতে পারবে। তো বোঝা গেল এই টাইপের প্রবলেম যদি দেয় তুমি করতে পারবে তো। এটা। আর যদি ধরো আজকে সোডিয়াম ক্লোরাইড দিলাম, সোডিয়াম ক্লোরাইড বাদ দিলে কিন্তু অন্য কোনো আয়নিক কম্পাউন্ড দেয়, হ্যাঁ, যেমন আমি এখানে কতগুলো প্রবলেম হিসেবে দিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড। এইগুলোর জন্য আমি কনস্ট্রাক্ট দ্য বর্নেবার সাইকেল টু ডিটারমাইন দ্য ল্যাটিস এনথালপি। এখানে তোমাকে ওই যে যে ডেটাগুলো দরকার তোমাকে দিয়ে দেবে। তো বর্নেবার সাইকেলটা কনস্ট্রাক্ট করতে পারবে তো অন্য জনের ক্ষেত্রে, সোডিয়াম ক্লোরাইড ছাড়া অন্য ম্যাগনেসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড এদের জন্য পারবে তো। ঠিক আছে, তো আমি একটা এখানে করে দিয়েছি, বাকি প্রচুর এক্সাম্পল দিয়েছি, এগুলো তুমি করে নেবে। আমাদের লেখা একটা ইনঅর্গানিক কেমিস্ট্রির বই আছে, হ্যাঁ, সেটা তুমি ওই কলেজ স্ট্রিটে টেকনো ওয়ার্ল্ডে পেয়ে যাবে। মানে বেসিক্যালি দুটো ছোট ছোট পার্ট আছে আর কি। ফার্স্ট পার্টে আমি তোমার যেটা পার্ট ওয়ান যেটা, সেখানে তোমার ওই ইয়েতে অ্যাটমিক স্ট্রাকচার পিরিয়ডিক প্রপার্টি এটা আছে। আর পার্ট টু যেটা মানে দেখবে ওই ফান্ডামেন্টালস অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি বলে, ফান্ডামেন্টালস অফ ইনঅর্গানিক টেকনো ওয়ার্ল্ডে পাবে, এটা ক্যালকুলেশন ভেটে সিলেবাস অনুযায়ী লেখা।
তার ভলিউম 2টা, ভলিউম 1 এ হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার এন্ড পিরিয়ডিক প্রপার্টি আছে, আর ভলিউম 2 তে হচ্ছে তোমার এই যেটা কেমিক্যাল বন্ডিংটা আছে, কেমিক্যাল বন্ডিং, সেটা তোমার মূলত এমওটা ওদের যদি সিলেবাসে কিনা এমওটাকে করেন, এমও বাদ দিয়ে যে বেসিক যে কোভ্যালেন্ট বন্ডিং এবং কেমিক্যাল বন্ডিং এই পুরো পার্টটা আছে আর কি সেটা। হ্যাঁ, ওইটা তোমরা একটুখানি করে নিতে পারো। মানে বইটা যদি নিয়ে নাও সেখানে প্রচুর এরকম প্রবলেমস ধরা আছে আর কি। মানে প্রচুর কম্পাউন্ডের ক্ষেত্রে বর্ণ বা সাইকেল করে সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম করে এগুলো সব আছে আর কি। হ্যাঁ? তোমার এটা খুব উপকার হবে। ওই বইটা একটুখানি জোগাড় করে নাও। বেশি দাম-টাম হবে না। একটু কলেজ স্ট্রিটে গিয়ে টেকনোওয়াল থেকে ওটা একটুখানি কিনে নাও। দুটো ভলিউমই কিনে নাও, তাহলে তোমার খুব উপকার হবে। আচ্ছা, এবার এই বনে বা সাইকেল করে তুমি কি কি আলোচনা করতে পারো? দেখো, স্টেবিলিটি অফ ক্রিস্টাল ল্যাটিস। যদি ল্যাটিস এনথালপিটা অনেকটা বেশি পজিটিভ হয় তাহলে তুমি বুঝতে পারলে যে করসপন্ডিং ক্রিস্টালটা হচ্ছে স্টেবল। তাহলে যদি এমন হয় যে এইরকম করে ল্যাটিস এনথালপিটা সামান্য নেগেটিভ বেরিয়ে গেল, তাহলে কিন্তু তোমার নেগেটিভ মানে আমি বলছি যে ক্রিস্টালটা ভাঙতে যে এনার্জিটা লাগছে আর কি, সেটা তোমার নেগেটিভ বেরিয়ে গেল, তার মানে সেই ল্যাটিসটা স্টেবল না। আচ্ছা, এইখান থেকে তুমি এই ইলেকট্রন অ্যাফিনিটিও বের করতে পারো। ব্যাপারটা কিরকম দেখো, যে এই যে ইকুয়েশনটা তুমি লিখেছো সেখানে কি করেছো, এই যে ইকুয়েশনে তুমি এই ল্যাটিস এনথালপি বাদ দিয়ে বাকি সবকিছু জানো এটা তুমি দাবি করেছো। আচ্ছা, এবারে যদি ল্যাটিস এনথালপিটা সামাও কোনো রকম ভাবে আগে বের করে নিয়ে ফেলো, তাহলে এই যে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ক্লোরিন গ্যাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেল মাইনাস গ্যাস তৈরি করছে, এই প্রসেসটাও এক্সপেরিমেন্টালি করা হচ্ছে খুব ডিফিকাল্ট। তার মানে যদি কোনো আদার সোর্স থেকে ল্যাটিস এনথালপি পেয়ে যাও তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটাও হচ্ছে তুমি এই বনে বা সাইকেল করে বের করতে পারবে। আচ্ছা, জাস্টিফিকেশন অফ ফর্মুলা অফ দ্য আয়নিক কম্পাউন্ড। ধরো সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার NaCl না NaCl2, তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে NaCl তৈরি হলে তাহলে ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করো, NaCl2 করলে ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করো, তুমি দেখো কোনটা ল্যাটিস এনথালপিটা বেশি, তাহলে সেইটাই হচ্ছে তোমার স্টেবল স্ট্রাকচার। তাহলে NaCl যে স্ট্রাকচার হবে NaCl2 নয়, সেটা তো ঠিক আছে, বন্ডিং ফন্ডিং ইলেকট্রন কতগুলো কি আছে আছে সেই দিয়ে এক্সপ্লেনেশন তো আলাদা, কিন্তু থিওরিটিক্যালি এক্সপেরিমেন্টে যদি তুমি ওটা আদৌ হয় কি হয় না যদি তুমি দেখতে চাও, তাহলে NH4Cl আর NH4Cl2, তাহলে NH4Cl2 হয় না NH4Cl হয়, সেগুলোকে বের করার জন্য দেখবে ওরকম প্রচুর প্রবলেম ওখানে ধরা আছে, যে তুমি ওরকম একটা স্ট্রাকচারের কথা ভাবলে তাহলে ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করলে দেখবে ল্যাটিস এনথালপিটা পজিটিভের পরে নেগেটিভ বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরে সলিবিলিটি অফ অ্যান আয়নিক কম্পাউন্ড ইন এ পোলার সলভেন্ট, এটা আমি পরে আরো ভালো করে আলোচনা করব, যে পোলার সলভেন্টে একটা আয়নিক কম্পাউন্ডের সলিবিলিটির জন্য যেমন এদিকে ল্যাটিস এনথালপিটা লাগে ওদিকে তেমন সলভেশন এনথালপিটা লাগে। এবার যদি ল্যাটিস এনথালপিটা এক্সিড করে ওভার সলভেশন এনার্জি তাহলে সে সলেবল হবে না, আর যদি সলভেশন এনার্জিটা এক্সিড করে ওভার ল্যাটিস এনার্জি তাহলে সে সলেবল হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড সে সলেবল হয়ে যায় কারণ তার হাই ল্যাটিস এনার্জি থাকা সত্ত্বেও সে সলেবল হয়ে যাচ্ছে, তার সলভেশন এনার্জিটা হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে দেখবে তোমার বেশ কিছু কিছু কম্পাউন্ড আছে, ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড বা এই ধরনের কাউকে তুমি নিচ্ছ, তার ল্যাটিস এনথালপিও বেশি সলভেশন এনথালপিও বেশি, কিন্তু সলভেশন এনথালপিতে এতটাই বেশি যে তার ক্ষেত্রে তোমার সে সলেবল হচ্ছে না। তাহলে এই যে ল্যাটিস এনথালপি এবং সলভেশন এনার্জি তাদের কম্প্যারিজন করে সে সলেবল হবে কি হবে না সেটা তুমি বুঝতে পারবে। তাহলে ল্যাটিস এনথালপি এই বনে বা সাইকেল থেকে ল্যাটিস এনথালপিটা ক্যালকুলেট করলে তবেই তুমি বুঝতে পারবে যে সেটা সলভেশন এনার্জিকে এক্সিড করছে কি করছে না। আচ্ছা, এস্টিমেশন অফ প্রোটন অ্যাফিনিটি। তাহলে এমনই একটা বেস যে প্রোটন অ্যাকসেপ্ট করে NH4+ তৈরি করলো, একেবারে যে প্রোটন অ্যাফিনিটি এই প্রসেসটার জন্য এনথালপির চেঞ্জটা হচ্ছে প্রোটন অ্যাফিনিটি, সেটা তুমি বন্ড হেবার সাইকেল থেকে বের করতে পারবে। তার জন্য একটা বন্ড হেবার সাইকেল তৈরি করছি কেমন করে দেখো। দেখো, তুমি এই ধরো ধরো অ্যামোনিয়াম ক্লোরাইডের এনথালপি অফ ফরমেশন দেখতে চাও। অ্যামোনিয়াম ক্লোরাইডের এনথালপি অফ ফরমেশন বের করতে গেলে মানে এনথালপি অফ ফরমেশন মানে কি, যে কম্পাউন্ডটা তৈরি করছে সেটা 1 মোল নিতে হবে এবং কোথা থেকে তৈরি করবে, ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস ইন দ্য স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডে যখন এনথালপি অফ ফরমেশন করবে এখানে নাইট্রোজেন থাকছে, হাইড্রোজেন থাকছে, ক্লোরিন থাকছে, তখন নিতে হবে হাফ N2 প্লাস 2H2 প্লাস হাফ Cl2, এইটা যুক্ত হলে সেখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। আমার সাইকেলটাকে তৈরি করা রিভার্স প্রসেসটা লাগবে বলে আমি উল্টো দিকে অ্যারোটাকে করেছি। মানে মোদ্দা কথা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড যদি তৈরি হতো হাফ N2 প্লাস 2H2 গ্যাস বা হাফ Cl2 গ্যাস থেকে, তাহলে একটা এনথালপি অফ ফরমেশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড হতো। আর এখানে সামা ওই সাইকেলের প্রয়োজনে এটা রিভার্স ডিরেকশনে করা হয়েছে বলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড থেকে ভেঙে গিয়ে হাফ N2 গ্যাস প্লাস 2H2 গ্যাস প্লাস হাফ Cl2 গ্যাস, এর জন্য যে এনথালপির চেঞ্জটা সেটা নেগেটিভ অফ দ্য মোলার এনথালপি অফ ফরমেশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এবারে কি হচ্ছে দেখো সাইকেলটা,
যে প্রথমে এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস ক্লোরিন, তারা প্রথমে তোমার অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন প্লাস ক্লোরিন তোমার তৈরি করছে, মানে এখানে কিছুটা নাইট্রোজেন কিছুটা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে, আর বাকিটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তার মানে এইখানে যেটা হলো বেসিক্যালি হাফ N2 প্লাস 3/2 H2 মিলে অ্যামোনিয়া তৈরি হয়েছে, আর হাফ H2 হাফ Cl2 অ্যাজ ইট ইজ পড়ে আছে। তাহলে এইটা যেটা সেটা এনথালপি অফ ফরমেশন অফ অ্যামোনিয়া। আচ্ছা, এবারে দেখো এই এবারে দুটো প্রসেস হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন সে ভেঙে গেল, হাফ H2 ভেঙে গেল, তাহলে এনথালপি অফ ডিসোসিয়েশন করে হাইড্রোজেন গ্যাস তৈরি করলো, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে H প্লাস গ্যাস তৈরি করলো। আবার হাফ Cl2 সে বেসিক্যালি ডিসোসিয়েট করে Cl গ্যাস তৈরি করলো, এবং Cl গ্যাস সে বেসিক্যালি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তোমার Cl মাইনাস গ্যাসিয়াস অবস্থায় তৈরি করলো। তার মানে এই যে প্রসেসটা, হাফ H2 প্রথমে হাইড্রোজেন গ্যাস তৈরি মানে H অ্যাটম তৈরি করলো বাই ডিসোসিয়েশন এনথালপি। এখানে যেটা এটা লাগবে, যেটা হাফ ডিসোসিয়েশন এনথালপি লাগার কথা, এখানে যে এনথালপি চেঞ্জটা লেখা উচিত অ্যাকচুয়ালি তোমার হাফ অফ দ্য ডিসোসিয়েশন এনথালপি তোমার লাগবে এটা। তারপর H গ্যাস সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে H প্লাস গ্যাস তৈরি করলো, সেটা আয়নাইজেশন এনথালপি। আর হাফ Cl2 সে ডিসোসিয়েট করে Cl গ্যাস তৈরি করলো, এটা ক্লোরিনের ডিসোসিয়েশন এনথালপির অর্ধেক তোমার এখানে লাগলো। তারপর ক্লোরিন গ্যাস সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl মাইনাস তৈরি করলো। আর এদিকে অ্যামোনিয়া গ্যাসটা সে কি করলো, এই H প্লাসটাকে অ্যাকসেপ্ট করে NH4 প্লাস তৈরি করে। তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি প্রোটন অ্যাফিনিটি, অ্যামোনিয়া H প্লাস অ্যাকসেপ্ট করে NH4 প্লাস তৈরি করছে, তারপর সেই NH4 প্লাস Cl মাইনাস যুক্ত করে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে, যেটা বেসিক্যালি নেগেটিভ অফ দ্য ল্যাটিস এনথালপি। তাহলে এখানে কি কি লাগছে দেখো, কি কি এনার্জি চেঞ্জ হচ্ছে। এনথালপি ফরমেশন অফ অ্যামোনিয়া লেগেছে, এখানে হাফ অফ ল্যাটিস এনথালপি অফ হাইড্রোজেন লেগেছে, এনথালপি অফ আয়নাইজেশন অফ হাইড্রোজেন লেগেছে, হাফ অফ ল্যাটিস এনথালপি অফ ক্লোরিন লেগেছে, ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন লেগেছে, প্রোটন অ্যাফিনিটি লেগেছে, মাইনাস ল্যাটিস এনথালপি, সেইটা হচ্ছে মাইনাস এনথালপি অফ ফরমেশন, যেটা সেইটা ওভারঅল মিলে তোমার জিরো হবে, পুরো সাইকেলটাকে কমপ্লিট করছে করে তোমার জিরো হবে। তাহলে এই যে পুরো প্রসেসটাতে তুমি দেখো এই এই প্রোটন অ্যাফিনিটি অফ অ্যামোনিয়া, এইটা হচ্ছে ইকুয়েশন থেকে বের করতে পারে, বাকি যদি তোমার সবকিছু জানা থাকে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে বর্নহেভার সাইকেল বা বর্নহেভার লাইক সাইকেল তোমার প্রোটন অ্যাফিনিটি অফ এ বেস বা এই পার্টিকুলার ক্ষেত্রে প্রোটন অ্যাফিনিটি অফ অ্যামোনিয়া, সেটা বের করতেও তোমার কাজে লাগছে। ঠিক আছে, এটা বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এই যতটুকু হলো সেটা বেসিক্যালি তোমার এক্সপেরিমেন্টাল ডেটা থেকে কেমন করে ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করবে তার প্রসেসটাকে আজ বলা হলো। এবারে আমাদের যেটা করতে হবে, তোমার তোমার থিওরিটিক্যালি কেমন করে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করতে হয়, মূলত ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে হয়। একটা জিনিস এখানে বলে নিই, থিওরিটিক্যালি করার জন্য না সবসময় এনার্জিটা করা বেটার, আর এক্সপেরিমেন্টালি করতে গেলে না সবসময় এনথালপিটা করা বেটার। সেখানে আমি থিওরিটিক্যালি একটা বর্ন ল্যান্ডে ইকুয়েশন আছে, সেই বর্ন ল্যান্ডে ইকুয়েশন থেকে যে ল্যাটিস ল্যাটিস এনার্জিটাকে ক্যালকুলেট করবো, ল্যাটিস এনথালপিটাকে না। আর এক্সপেরিমেন্টালি সবসময় এনথালপি ক্যালকুলেট করা সহজ। কেন বলো তো? তার কারণটা হচ্ছে যে তোমার তোমার যে কোনো প্রসেস দেখবে এই ধরনের প্রসেস করা হয় ওপেন এয়ারে, অর্থাৎ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার। কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারে যদি তুমি করো তাহলে এনথালপি হচ্ছে মোর ইউজফুল কোয়ান্টিটি ওভার এনার্জি। সেখানে এক্সপেরিমেন্টাল যে ডেটাগুলো পাওয়া যায় সেগুলো এনথালপি ডেটা। সেখানে এক্সপেরিমেন্টাল ডেটা থেকে যখন আমি ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করছি, ল্যাটিস এনথালপি করাটা সহজ। তারপরে যেহেতু ল্যাটিস এনার্জিটা হচ্ছে ল্যাটিস এনথালপি মাইনাস ডেল্টা নিউ আরটি, সেখান থেকে তুমি ল্যাটিস এনার্জি পেয়ে গেলে। আর যখন থিওরিটিক্যালি ক্যালকুলেট করবে সবসময় ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করা হচ্ছে তোমার সহজ। এনথালপির জন্য তোমার ওই যে পিবি টার্মটাকে যোগ টোগ করতে হবে, সেটা অনেক ঝামেলার ব্যাপার আছে। সেখানে আমি ল্যাটিস এনার্জিটাকে ক্যালকুলেট করবো। এবার কিভাবে ক্যালকুলেট করবো সেটা আস্তে 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 তোমাদের বুঝতে হবে এটা। আর আমরা এটা আসছি, আসার আগে তুমি একটুখানি 30 সেকেন্ড পজ নাও। এই যতখানি বলেছি সেই জায়গাটা কারো যদি কিছু কনফিউশন থাকে সেটা থেকে বলে না, যে ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করার জন্য বর্নে বা সাইকেলটা কেমন করে আমি এখানে কাজে লাগাচ্ছি।
হ্যাঁ, এবং তার অ্যাপ্লিকেশন কি, সেখান থেকে কেমন করে প্রোটন অ্যাফিনিটি আমি বের করলাম। এই জায়গাটা একটুখানি ভালো করে বুঝে নাও, তারপর আমি পরেরটায় আসছি আর কি। এখানে পজ নাও, নাহলে এক টানা বলা হয়ে যাচ্ছে, অসুবিধা হবে। হ্যাঁ, ওটা মানে পরে আবার ভালো করে ডিসকাশন হবে। হচ্ছে তোমার ধরো সোডিয়াম ক্লোরাইড, তার তো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তো খুব স্টেবল, তাই না? তাহলে তবুও সোডিয়াম ক্লোরাইডকে জলে দিলে সে এত তাড়াতাড়ি সলেবল হয়ে যাচ্ছে কেন? তারা নিশ্চয়ই কোনো দিক থেকে তার সুবিধা হচ্ছে। সুবিধাটা কি? আমি কিন্তু এনট্রপি ফ্যাক্টরটা খুব ছোট বলে এনট্রপি ফ্যাক্টরটা যদি ইগনোর করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল অবস্থায় থাকলে ল্যাটিস এনথালপিতে স্টেবিলাইজ হলো, কিন্তু যখন অ্যাকোয়া সলিউশনে তুমি দেবে, NaCl যদি Na প্লাস এবং Cl মাইনাসে ডিসোসিয়েট করে যায়, Na প্লাস কিন্তু একা থাকে না, Na প্লাস জল দিয়ে ঘেরা হয়ে থাকে, অর্থাৎ সলভেটেড হয়ে থাকে বা হাইড্রেটেড হয়ে থাকে। একই রকম Cl মাইনাসও জল দিয়ে ঘেরা হয়ে থাকে, অর্থাৎ সলভেটেড হয়ে থাকে বা হাইড্রেটেড হয়ে থাকে। এবার এখানে সলভেটেড Na প্লাস এবং সলভেটেড Cl মাইনাস, হ্যাঁ, তারা কিন্তু প্রচন্ড স্টেবিলিটি পাচ্ছে। এবারে Na প্লাস জল দিয়ে সলভেটেড বা Cl মাইনাস জল দিয়ে সলভেটেড হওয়ার জন্য যে এনার্জিটা রিলিজ করছে তাকে বলা হয় সলভেশন এনার্জি। তাহলে সলভেশন এনার্জিটা হচ্ছে আমার লাভ। আর সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল সে ভেঙে গিয়ে Na প্লাস Cl মাইনাস হয়ে যাওয়া মানে কি, ল্যাটিস এনথালপি অ্যামাউন্টের এনার্জি আমাকে দিতে হলো। তার মানে আমাকে ইনভেস্ট করতে হচ্ছে ল্যাটিস এনার্জি, লাভ হচ্ছে সলভেশন এনার্জি, বা ইনভেস্ট করতে হচ্ছে ল্যাটিস এনথালপি, লাভ হচ্ছে সলভেশন এনথালপি। এবার যদি সলভেশন এনথালপিটা বেশি হয় দেন ল্যাটিস এনথালপি, তখন সে সলভেবল হবে। আর যদি সলভেশন এনথালপিটা কম হয় তাহলে ল্যাটিস এনথালপি, তখন সে সলভেবল হবে না। ঠিক আছে? ঠিক আছে। না, না, ল্যাটিস মানে তোমার ল্যাটিসটাকে ভাঙতে যে এনার্জিটা দেওয়া হয় তাকে ল্যাটিস এনথালপি বলা হচ্ছে, বুঝতে পেরেছো? ল্যাটিসটাকে ভাঙতে যে এনার্জিটা দেওয়া হচ্ছে সেটা ল্যাটিস এনথালপি বলা হচ্ছে। আর একটা ল্যাটিস তৈরি করতে যে এনার্জিটা রিলিজ হবে সেটাকে নেগেটিভ অফ দ্য ল্যাটিস এনথালপি বলা হচ্ছে। ঠিক আছে? এবারে তুমি ধরো লেটস সে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে যখন জল তৈরি করছে, তুমি যদি এরকম বলো যে 2H প্লাস প্লাস O2 মাইনাস, তারা একটা ক্রিস্টাল তৈরি করছে করে জল তৈরি হচ্ছে, তুমি ক্যালকুলেট করবে। ধরো তুমি বললে যে জলটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেটা আয়নিক কম্পাউন্ড, ওটা একটা ক্রিস্টাল। তাহলে কি হবে? H প্লাস আর O2 মাইনাস, মানে 2H প্লাস প্লাস O2 মাইনাস, তারা যুক্ত হয়ে জল তৈরি করছে। তার মতো করে বনে বা সাইকেল করে তুমি ওই, যদি H2O তোমার তো হতো, ক্রিস্টাল হতো, তাহলে তার ল্যাটিস এনথালপিটা ক্যালকুলেট করো, দেখবে ওটা নেগেটিভ বেরোবে। তার মানে বেসিক্যালি ওটা অ্যাকচুয়ালি ল্যাটিস নয়, বা ওটা একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে না, এটা বলতে চেয়েছি। ঠিক আছে? হুম, এইটাই। হ্যাঁ, মানে যে সমস্ত কম্পাউন্ড গুলো স্ট্রিক্টলি কোভ্যালেন্ট, তুমি যদি জোর করে বলো না ওটা অ্যাকচুয়ালি আয়নিক কম্পাউন্ড, হ্যাঁ, ধরো সোডিয়াম করে যেমন করে তৈরি করছে, HCl কিন্তু ঠিক একই রকম ভাবে তুমি তৈরি করতে। তার মানে H প্লাস আর Cl মাইনাস যুক্ত হয়ে HCl তৈরি হচ্ছে, এরকম করে যদি তুমি দেখো, তা তুমি দেখবে যে HCl কোভ্যালেন্ট কম্পাউন্ড হলে সে মোর স্টেবল হচ্ছে দেন HCl আয়নিক কম্পাউন্ড, গ্যাসিয়াস অবস্থায় বলছি, দেন HCl তোমার আয়নিক কম্পাউন্ড হওয়ার তুলনায়। সেখান থেকে তোমার ঠিক হবে যে অ্যাকচুয়ালি এখানে বন্ডিং যেটা আছে সেটা আয়নিক বন্ডিং নাকি তোমার কোভ্যালেন্ট বন্ডিং, সেটা সেখান থেকে তোমার ঠিক হবে। ঠিক আছে? এই যে ব্যাপার। এটা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা এবারে তোমার থিওরিটিক্যাল ক্যালকুলেশন অফ ল্যাটিস এনথালপি, থিওরিটিক্যাল ক্যালকুলেশন অফ ল্যাটিস এনার্জি, আর থিওরিটিক্যাল ক্যালকুলেশন অফ ল্যাটিস এনার্জি, এই জায়গাটা এবারে আসে। আচ্ছা, এইখানে মূলত আমাদের যেটা করতে হবে, মূলত বন্ড ল্যান্ডে ইকুয়েশনস করতে হবে। বন্ড ল্যান্ডে ইকুয়েশন দুটো মডিফিকেশন আছে, বন্ড মায়ের ইকুয়েশন এবং ক্যাপোটিনস্কি ইকুয়েশন। এইটা আমি পরপর পরপর করে বলবো। আচ্ছা, শুরুটা করি এরকম একটা জায়গা থেকে। ধরো তোমার দুটো আয়ন আছে,
যাদের চার্জ হচ্ছে Q1 এবং Q2, মানে দুটো চার্জ আছে Q1 এবং Q2, দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স r, এবং ধরে নাও এই দুটো চার্জ যে ভ্যাকুয়ামে আছে, তো তাদের মধ্যে ফোর্সটা কি হবে না Q1 Q2 বাই 4πε0 r, আমি SI করছি, এটা কুলম্বস ল থেকে আসছে বেসিক্যালি। এখানে ε0টা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, ঠিক আছে? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিটা কি হবে না Q1 Q2 বাই 4πε0 r স্কয়ার ইন্টু dr, তাকে ইন্টিগ্রেট করতে হবে ইনফিনিটি থেকে r পর্যন্ত। তার মানে তুমি ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জিটা 0 ছিল, সেইখান থেকে আর এই পয়েন্টে আনতে তোমাকে যে ওয়ার্ক করতে হবে বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে, এবং সেই পোটেনশিয়াল এনার্জিটা হয়ে যাচ্ছে -Q1 Q2 বাই 4πε0 r। আচ্ছা, এইখানে এই মাইনাস সাইনটা যা সিম্পলি মানে নেই, তোমাকে দেখতে হবে যে যদি ওটা নেগেটিভ হয় তাহলে তুমি Q1 Q2 আর অপোজিট চার্জেস, অর্থাৎ তোমার এখানে স্টেবিলিটি পাচ্ছে। মানে অ্যাট্রাকশন যদি হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটা তোমার নেগেটিভ হয়, তাহলে চার্জগুলো যদি অপোজিট চার্জ হয় তাহলে ইন্টারাকশন এনার্জি সার্টেনলি নেগেটিভ হবে, আর যদি সেম চার্জেস হয় সেটা হচ্ছে পজিটিভ হবে। তার মানে পোটেনশিয়াল এনার্জিটা Q1 Q2 বাই 4πε0 r, এই ম্যাগনিটিউডটা যদি মাথায় রাখো, চার্জগুলো অপোজিট হলে সেটা অটোমেটিক্যালি নেগেটিভ, চার্জগুলো সেম চার্জ হলে সেটা অটোমেটিক্যালি পজিটিভ। আচ্ছা, এবারে সোডিয়াম ক্লোরাইড এই ক্রিস্টালটাকে তুমি টার্গেট করো প্রথমে। এটা স্ট্রাকচারটা, এটা ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারটা, তাহলে এই স্ট্রাকচারটা আমি এটা দুটো ইন্টারপেনেট্রেটিং ফেস সেন্টার কিউব বেশি এখানে হয়। মানে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, যখন আমরা ক্রিস্টাল স্ট্রাকচার পড়বো তখন খুব ডিটেলে এটা খুব ভালো করে পড়তে হয়। আর এখানে স্ট্রাকচার দেখো, এই ধরো এই লালগুলোকে যদি Na+ এবং সবুজগুলোকে যদি Cl- বলো, তাহলে এই যে একটা FCC ইউনিট সেল, এটা হচ্ছে FCC একটা ইউনিট সেল, তার সেন্টারে যদি Na+ থাকে, তুমি দেখবে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Na+ তাদের কোঅর্ডিনেশন নাম্বার 6:6, অর্থাৎ Na+ 6টা Cl- দিয়ে ডিরেক্টলি কানেক্টেড থাকে, আবার একটা Cl- 6টা Na+ দিয়ে ডিরেক্টলি কানেক্টেড থাকে। তার মানে তুমি যদি এই এই যে স্ট্রাকচারটা দেখো, মাঝখানে যদি Na+ করো তাহলে সবুজগুলো হচ্ছে তোমার বেসিক্যালি Cl-, দেখো এই Cl- ডিরেক্টলি কানেক্টেড, এই Cl- ডিরেক্টলি কানেক্টেড, এই Cl- ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে কোনো একটা Cl- যদি কনসিডার করতে, সেখানে তুমি এখানে হয়তো এইখানে যদি এই সবুজটা যদি Cl- হয়, দেখো Na+ ডিরেক্টলি কানেক্টেড, এই Na+ ডিরেক্টলি কানেক্টেড, এই Na+ ডিরেক্টলি কানেক্টেড, আর পরের যে ইউনিট সেলটা সেখানে একটা Na+ ডিরেক্টলি কানেক্টেড থাকতো। তার মানে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা Na+ 6টা Cl- দিয়ে কানেক্টেড অ্যান্ড ভাইস ভার্সা। আচ্ছা, এবারে মজা হচ্ছে যে যখন আমি এই যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা বা পোটেনশিয়াল এনার্জিটাকে ক্যালকুলেট করব, তখন সেটা Q1 Q2 বাই 4πε0 r আছে। এবারে এখানে দেখো যে এই যে যদি তুমি ধরে নাও যে এই যে Na+ এবং Cl- সেপারেশনটা r, মানে ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াসের যোগফল যদি তুমি r বলো, তাহলে সেই Na+টা তার সঙ্গে ডিরেক্টলি Cl- কানেক্টেড আছে যে 6টা, তাদের দূরত্ব হবে r। তাহলে যদি Na+টাকে সেন্টারে তুমি ধরো 6টা Cl- অ্যাট এ ডিস্টেন্স r ফ্রম সেন্ট্রাল Na+, এই যে সেন্ট্রাল Na+ থেকে এই যে Cl-, 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 এই 6টা হচ্ছে তাদের দূরত্ব হচ্ছে r, আর যেখানে হচ্ছে r++ r-। আচ্ছা, এবারে দেখো খেয়াল করে, ধরো যে কোনো একটা তুমি ধরো, লেটসে এইটা তুমি ধরছো, এবারে এর সঙ্গে আরেকটা তুমি যদি বা যে কোনো একটা জায়গা তুমি ধরো, ধরো এই একটা Na+ আরেকটা Na+ যদি তুমি দেখো, এই যে Na+ আছে আর এই যে লাল Na+ আছে, তারা কি হচ্ছে এই যে তোমার এইটা বরাবর ডায়াগোনালি আছে। তাহলে ডায়াগোনালি যদি থাকে তাহলে এই ডিসটেন্সটা r যদি হয়, এই যে Na+ Cl- এর ডিসটেন্স যদি r হয়, Na+ Cl- যদি r হয়, তাহলে এটা r এটা r, তাহলে এই ডায়াগোনালটা কত √2r। তার মানে দেখো এই যে এই Na+ এর সঙ্গে Na+ তাদের দূরত্ব কিন্তু √2r। এবং তুমি খেয়াল করে দেখো যে এক্ষেত্রে তোমার এই 12টা Na+ থাকছে এই সেন্টার Na+ থেকে √2r ডিস্টেন্সে, 12টা Na+ থাকছে এই সেন্ট্রাল থেকে তোমার এ ডিস্টেন্সে। তোমার মানে সেন্ট্রাল যে Na+টা, যেমন যেমন এইখানে যেমন এই একটা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা দুটো দেখতে পাচ্ছ, এই একটা 3টে দেখতে পাচ্ছ, এই একটা 4টে দেখতে পাচ্ছ, এই একটা 5টা, এই একটা 6টা, এই একটা 7টা, এখানে 8টা, এরকম করে টোটাল তুমি 12টা পাবে। পিছনের সামনে করে 12টা Na+ আছে at a distance √2r from the central Na+। আবার খেয়াল করে দেখো, এই যে একটা কিউব হলো, এইখানে যদি Na+ থাকে তার বডি ডায়াগোনাল হচ্ছে Cl- আছে।
এই যে এখানে যদি Na প্লাস থাকে তার বডি ডায়াগোনাল হচ্ছে Cl মাইনাস আছে, তাহলে বডি ডায়াগোনাল সেন্টার থেকে বডি ডায়াগোনাল দূরত্ব কত √3r, এবং 8টা Cl মাইনাস আছে অ্যাট এ ডিস্টেন্স √3r ফ্রম দ্য সেন্ট্রাল Na প্লাস। তাহলে আমি এই ছবিতে যতটুকু দেখতে পাচ্ছি তাতে তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল যে Na প্লাস তাকে কেন্দ্র করে 6টা Cl মাইনাস আছে অ্যাট এ ডিস্টেন্স r, 12টা Na প্লাস আছে অ্যাট এ ডিস্টেন্স √2r, 8টা Cl মাইনাস আছে অ্যাট এ ডিস্টেন্স √3r অ্যান্ড সো অন। এইরকম ভাবে তোমার চলছে, এরকম ভাবে এর পরের স্ফিয়ারটা আছে, তারপরে আছে, তারপরে আছে, তারপরে আছে, তার মানে কি এটা তো একটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড স্ট্রাকচার। সেখানে আমাকে তো সমস্ত রকমের রিপালশন অ্যাট্রাকশন সব কনসিডার করতে হবে। তাহলে আমি যেমন এখানে জাস্ট Na প্লাসটাকে কেন্দ্র করে কতগুলো Na প্লাস আছে তারা একে অপরকে রিপেল করবে, কতগুলো Cl মাইনাস আছে একে অপরকে অ্যাট্রাক্ট করবে, সেগুলো যখন আমি কনসিডার করছি তখন এই ইন্টারাকশন এনার্জিটা কেমন করে এগোচ্ছে দেখো। দেখো আমার এই ক্যাটায়নের চার্জও 1, অ্যানায়নের চার্জও কিন্তু 1, Z+1 Z-1 বলে তাদের মধ্যে পারস্পরিক যে অ্যাট্রাকশন বা রিপালশনটা হবে কি, এই যে এই Q1 Q2/4πε0r এখানে হয়ে গেল বেসিক্যালি Q1টা হচ্ছে অ্যাকচুয়ালি E, কারণ Z প্লাস ইন্টু E মানে E, Q মাইনাস হচ্ছে Z মাইনাস E মানে যে E, তাহলে এটা E²/4πε0r হলো। এবারে এখানে কটা Na প্লাস কটা Cl মাইনাস আছে না 6টা, সেখানে 6 E²/4πε0r হলো। আর যেহেতু Na প্লাস এবং Cl মাইনাস অপোজিট চার্জ সেই জন্য এটা নেগেটিভ। তারপরেরটা কি হচ্ছে E²/4πε0√2r, কারণ সেপারেশনটা মানে Na প্লাসের সঙ্গে Na প্লাসের সেপারেশনটা √2r, তাহলে দুটো Na প্লাস যারা √2r দিয়ে সেপারেটেড তাদের মধ্যে রিপালশন এনার্জিটা কত হবে E²/4πε0 × √2r। এরকম Na প্লাস কটা আছে না 12টা, তা 12 E²/4πε0 √2r। তারপরে কি দেখলাম না ইলেকট্রন, তারপর আবার নেগেটিভলি চার্জ ক্লোরাইড আছে সেন্ট্রাল অ্যাটম থেকে কতটা ডিস্টেন্সে, সেন্ট্রাল আয়ন থেকে √3r ডিস্টেন্সে। তাহলে Na প্লাস এবং Cl মাইনাস যে √3r ডিস্টেন্স আছে তাদের মধ্যে অ্যাট্রাকশন থাকবে, যে অ্যাট্রাকশন এনার্জিটা কত E²/4πε0 √3r এইটা। তাহলে এবারে দেখো তোমার এখানে এ হচ্ছে মানে E²/4πε0 √3r এইটা, এবং এরকম 8টা আছে বলে তোমার -8 E² এটা হলো। তাহলে এই রকম ভাবে চলছে, তারপরে থাকবে, তারপরে থাকবে, তারপরে থাকবে and so on, so on, so on। তার মানে এই সিরিজটা বেসিক্যালি একটা ইনফাইনাইট সিরিজ। তাহলে এই সিরিজটা কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ, সেইটা তোমার এই ছবি ভিজুয়ালাইজ করে তোমাকে বুঝতে হবে। আমি প্রথম কয়েকটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, তারপরে যদি আরো এক্সটেন্ডেড স্ট্রাকচার করো, তারপরের গুলো কেমন করে থাকবে, তারপরের গুলো কেমন করে থাকবে, এটা ভিজুয়ালাইজ করে তোমাকে করতে হবে। তাহলে এবারে দেখো E²/4πε0r যদি কমন নিয়ে নাও, 6 - 12/√2 প্লাস হচ্ছে 8/√3 মানে 6/√4, হ্যাঁ, প্লাস ডট 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 এরকম ভাবে এগোচ্ছে, হ্যাঁ। এবং এই যে পার্টটা, এই পার্টটাকে তুমি সামেশন করো, তাহলে উত্তরটা বেরোয় 1.74758। তাহলে এই যে এটা একটা সিরিজের মতো কাজ করবে, এইটা তুমি জাস্ট প্রথমে 2টো টার্ম যোগ করে, তারপর 3টে করো, তারপর 4টে করো, তারপর 5টা করো, তারপর 6টা করো, দেখবে এটা একটা সময় পর পয়েন্টের পরে 5টা ডেসিমেল পর্যন্ত যদি নাও তাহলে এই পয়েন্টে এসে কনভার্জ করছে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে বিভিন্ন আয়নগুলোর মধ্যে যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে সেটা -E²/4πε0r × 1.74758। এটা 1 মোলের জন্য হলে কি হবে, এটা তো একটা Na প্লাসকে কনসিডার করে তুমি করলে, তাহলে 1 মোলের জন্য করে এটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে জাস্ট গুণ হয়ে গেল, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে গেল। তাহলে দেখো ফর 1 মোল NaCl তাহলে এই কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে -1.74758 Na E²/4πε0r। আচ্ছা, এইটা তো আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে করলাম। অন্য যে কোনো ক্ষেত্রে যদি তুমি করো তখন কি পাল্টাবে না, পাল্টাবে হচ্ছে 8টা হচ্ছে এখানে Na প্লাস এবং Cl মাইনাসের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে r। এবার অন্য আয়ন হলে সেই 8টা কেস টু কেস আলাদা হবে। আর কি পাল্টাবে না, Na প্লাস এবং Cl মাইনাসের চার্জগুলো যথাক্রমে 1 আর 1, কিন্তু যদি ক্যালসিয়াম অক্সাইড তুমি কনসিডার করো চার্জটা নিশ্চয়ই 1 1 হবে না, 2 2 হবে। সেখানে এখানে Z বা Z মাইনাসটা আমাকে লিখতে হবে। তার মানে ইন জেনারেল কুলম্বিক যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, এটা ওভারঅল সাইনটা কিন্তু নেগেটিভ হয়, মানে ওটা অ্যাকচুয়ালি ওভারঅল একটা অ্যাট্রাকশন। তাহলে ওভারঅল অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে মাইনাস এই 1.74758। এইটা বেসিক্যালি অন্যান্য আয়নের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট, মানে এটা জাস্ট সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই ভ্যালুটা তুমি পেয়েছো। অন্যান্য ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য এটা একটা কনস্ট্যান্ট, যাকে বলে মেডলাগ কনস্ট্যান্ট। এটা -a লিখলাম, Z প্লাস Z মাইনাস Na E²/4πε0r হলো। তাহলে এইটা যেটা হলো
এইটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা। তাহলে দেখো এখানে এটা হচ্ছে তোমার কোন ক্রিস্টাল স্ট্রাকচার তার উপরে নির্ভর করবে। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল স্ট্রাকচার যেটা এফসিসি সেটা হচ্ছে 1.74758 হলো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আলাদা হবে, জিঙ্ক সালফাইড তার ক্ষেত্রে আলাদা হবে, টাইটানিয়াম অক্সাইড তার জন্য আলাদা হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড তার ক্ষেত্রে আলাদা হবে, সেটা আমি পরে টেবিল করে দিচ্ছি। একে বলে মেডলাগ কনস্ট্যান্ট। জেড প্লাস জেড মাইনাস হচ্ছে যে আয়নস গুলো আছে তাদের চার্জের পরিমাণটা, আর আরটা হচ্ছে আয়নগুলোর মধ্যে যে সেপারেশনটা হচ্ছে সেটা। এই তাহলে দেখো এই যে মেডলাগ কনস্ট্যান্ট এটা কি টাইপের ক্রিস্টাল স্ট্রাকচার তার উপর এটা নির্ভর করবে। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল স্ট্রাকচার হলে এর ভ্যালুটা আমি পয়েন্টের পর থার্ড ডেসিমেল পর্যন্ত নিচ্ছি 1.748। সিজিয়াম ক্লোরাইড এটা বিসিসি স্ট্রাকচার, সেটা হচ্ছে 1.763। জিঙ্ক সালফেটে দু রকমের স্ট্রাকচার হয়, স্প্যারেরাইট আর উর্জাইট। হ্যাঁ, জিঙ্ক সালফাইড স্প্যারেরাইট স্ট্রাকচার হলো 1.68 আর উর্জাইট স্ট্রাকচার হলে 1.641। রুটাইল মানে টাইটেনিয়াম অক্সাইড আর কি, মানে টাইটেনিয়াম অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে রুটাইল আর কি এইটা, সেটা হচ্ছে 2.408। আর ফ্লুরাইড, ফ্লুরাইড মানে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, ধরো এইটা এই টাইপের স্ট্রাকচার যদি হয় তাহলে সেটা হচ্ছে 2.519। মানে যত রকমের স্ট্যান্ডার্ড ক্রিস্টাল স্ট্রাকচার হয় প্রত্যেকের জন্য মেডলাগ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আলাদা আলাদা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফসিসি হলে মেডলাগ কনস্ট্যান্ট সবসময় 1.748 ধরতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে আমি এই জায়গাটা মূল জায়গা যে কেমন করে তুমি কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ক্যালকুলেট করলে এরকম সিরিজের মতো করে, তাহলে তুমি লজিক্যালি ব্যাপারটা বুঝতে পারছো। এটা সাডেনলি এই এরপরে কি টার্ম থাকবে কি টার্ম থাকবে সেগুলো মনে রাখার দরকার নাই, কিন্তু ওভারঅল যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস এন এ স্কোয়ার বাই 4πε0 আর হয়। এখানে আরটা হচ্ছে ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াসের যোগফলের সঙ্গে সমান। জেড প্লাস জেড মাইনাস হচ্ছে চার্জেস অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন রেসপেক্টিভলি, মানে জেড প্লাস অ্যান্ড জেড মাইনাস are the charges of cation and anion রেসপেক্টিভলি। এইটা তাহলে এই ফর্মুলাটা জাস্ট মনে রাখলেই তোমার চলবে। কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে মাইনাস অ্যাট্রাকটিভ এনার্জি যেটা মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস এন এ স্কোয়ার বাই 4πε0 আর, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এই যে কুলম্বিক অ্যাট্রাকশনটা তুমি যদি প্লট করো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ কি এটা তো সবসময় নেগেটিভ, এবং আর যখন জিরোর কাছাকাছি যাবে অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা যখন খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করবে, তাদের মধ্যে সেপারেশনটা যখন তোমার আস্তে আস্তে কমতে থাকবে, তখন কি হবে না এইটা কমতে 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 নেগেটিভ হয়ে যেতে চাইবে, এবং এটা তো স্ট্রাকচারটা কোলাপস করে যাবে না। মানে যত তোমার আরটা ছোট তত পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে তত তত নেগেটিভ হচ্ছে, মানে তত কত নেগেটিভ নেগেটিভ মানে এনার্জি যত নেগেটিভ হবে সে তো তত স্টেবল। তাহলে কি হচ্ছে, সে স্টেবিলিটির দিকে যাচ্ছে, তার মানে অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। মানে এই যে ক্রিস্টাল স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ যেখানে এন এ প্লাস এবং সি এল মাইনাসের মধ্যে একটা সেপারেশন আছে, এবারে যদি শুধুমাত্র এই অ্যাট্রাকটিভ ফোর্সটাই থাকতো বা অ্যাট্রাকটিভ এনার্জিটাই থাকতো তাহলে তো একটা সময় পর সে কোলাপস করে গেল, তাই না? একটা সময় পর সে কোলাপস করে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে তাহলে এইটাকে কাউকে দিয়ে ব্যালেন্স দিতে হবে। ব্যালেন্সটা তুমি কি করে দেবে? দেখো, আমরা যেটা কনসিডার করিনি সেখানে হচ্ছে যে আয়ন, প্রথম কথা হচ্ছে যে তোমার যখন আমি শুধুমাত্র মানে ক্যাটায়ন বা অ্যানায়ন এগুলোকে কনসিডার করেছি, কিন্তু প্রত্যেকের যে ইলেকট্রন ক্লাউড আছে সেগুলো আমি ধর্তব্যের মধ্যেই রাখিনি। আচ্ছা, এবার ইলেকট্রন ক্লাউড যখন আছে এই যে এনএ প্লাস এবং সেল মাইনাস এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যখন অ্যাট্রাক্ট করে, তখন এনএ প্লাসের ইলেকট্রন এবং সেল মাইনাস ইলেকট্রন তারা তো একে অপরকে রিপেলও করবে। এটা যদি খুব শর্ট ডিস্টেন্সে আসে তারা একে অপরকে রিপেল করতে হবে। হ্যাঁ, তাই যে শর্ট ডিস্টেন্সে দেখো এই ধরনের একটা রিপালশন হবে, যত কাছে আসবে তত ইলেকট্রন ইলেকট্রন রিপালশন আসবে। সেই জন্য দেখো একটা পোটেনশিয়াল এনার্জি অফ রিপালশনটা হচ্ছে তোমার যত ডিস্টেন্সটা কমছে তার মতো করে বেড়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি হচ্ছে একটা ব্যালেন্সিং করতে হবে। একটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে একটা রিপালশন আছে, পুরো ওভারঅল ইন্টারাকশন এনার্জিটা কিন্তু দুজনের তোমার যোগফল হতে হচ্ছে। আর এবার রিপালশনটা কি না, রিপালশনটা হচ্ছে জাস্ট লেখা হচ্ছে যে এক মোলের জন্য ওটা বি বাই আর টু দি পাওয়ার এন, মানে রিপালশনটা সার্টেনলি হচ্ছে আয়নগুলোর সেপারেশনটা কতটা তার উপরে নির্ভর করবে,
কিন্তু এই সেপারেশনটার সঙ্গে ঠিক কেমন করে নির্ভর করে, যেমন ধরো তুমি যদি উইক ইন্টারাকশন মানে আমি বলছি ডাইপোল 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 ইন্ডিউস ডাইপোল বা ইন্ডিউস ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন দেখো, সেক্ষেত্রে অ্যাট্রাকশনটা 1/r⁴ এর সঙ্গে যায়, আর রিপালশনটা হচ্ছে 1/r⁴ এর সঙ্গে যায় লেনার্জন পোটেনশিয়ালের ক্ষেত্রে তুমি দেখো। এবারে ওটা হচ্ছে তোমার জাস্ট আইসোলেট, ওইগুলো হচ্ছে নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলের জন্য। কিন্তু একটা আয়নসের যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে রিপালশনটা আর এর সঙ্গে কেমন ভাবে যাবে সেটা আমি জানি না, সেখানে আমি লিখলাম এটা 1/r⁴ এর সঙ্গে প্রপোর্শনাল। এই এনটার ভ্যালু আমরা পরে ইলেকট্রনিক স্ট্রাকচার বা ইত্যাদি থেকে বের করবো, একে বলে বন্ড এক্সপোনেন্ট। এক মোলের জন্য বলে অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া আছে, আর বিটা হচ্ছে এখানে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট। এই বিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, মানে রিপালশনটা তোমরা জানো যে ডিস্টেন্সটা যত বাড়বে তত কমবে, সেখানে 1/r⁴ এর সঙ্গে প্রপোর্শনাল। কিন্তু এটা 1/r² এর সঙ্গে প্রপোর্শনাল নাকি 1/r³ নাকি 1/r⁴ না 1/r⁴ এগুলো আমি কিছু জানি না এখন। সেখানে এখানে এনটাকে জাস্ট সিম্পলি বলে দিচ্ছে বন্ড এক্সপোনেন্ট বলে দেওয়া হচ্ছে এটা। আর অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আছে, আর বিটা হচ্ছে আমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তার মানে রেজাল্টিং যে এনার্জিটা সেটা এরকম দেবে। এবং ওভারঅল যে রেজাল্টিং ছবিটা, সেই ছবিটা এরকম হতে হবে। এই দেখো এই প্রথমে এটা একটা মিনিমা গিয়ে তারপর সেটা উঠতে হবে। মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, তখন কিন্তু এই পোটেনশিয়াল এনার্জিটা এখানে মিনিমাম হয়। এইটা। এবার তার খুব কম ডিস্টেন্সে থাকলেও রিপালশন ডমিনেট করছে বলে সে স্টেবিলিটি হারাচ্ছে, আর তার থেকে বেশি ডিস্টেন্সে রাখলেও হচ্ছে অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে বলে সে স্টেবিলিটি হারাচ্ছে। তার মানে তুমি এই যে ওভারঅল ছবিটা, যেটা মাইনাস ওই সামথিং 1/r প্লাস সামথিং 1/r⁴n, তার যদি একটা ওভারঅল ছবি তুমি ভিজুয়ালাইজ করো, ছবিটা একটা মিনিমা দিয়ে যায়। যেমন লেনার্জের পোটেনশিয়াল একটা মিনিমা দিয়ে যায়, তেমন যে কোনো মলিকুলার পোটেনশিয়ালে ওটা একটা মিনিমা দিয়ে যায়। তাহলে ইকুইলিব্রিয়াম সেপারেশনটা মানে আর এর ইকুইলিব্রিয়াম ভ্যালু সেটা কি হবে না, যখন তোমার পোটেনশিয়াল এনার্জিটা তোমার মিনিমাম হবে। তো সেটা আমি করব। টু ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম সেপারেশন কি করতে হবে, ডিইউটাকে আর রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করতে হবে, মানে মিনিমামটাকে বের করতে হবে। আর এবারে যখন ডেরিভেটিভ করছি দেখো, এই এটা 1/r এর ডেরিভেটিভ করলে -1/r² হয়, তার মানে জিনিসটা প্লাস হয়ে গেল, এটা 1/r² হয়ে গেল। আর এখানে 1/r⁴n এর যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এটা -n/r⁴n+1 হবে এটা। তা ডেরিভেটিভটাকে করে 0 করলে পরে এইখান থেকে বি এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নেবে। এইখান থেকে তুমি বি এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে নেবে। কি বেরোচ্ছে, a z+z−e²/4πε0n × r⁴n-1। মানে ডেরিভেটিভটা ইজি তুমি করবে, করে এখানে বিটাকে বাঁ দিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে চলে যাবে, তাহলে এইটা বেরোবে। তাহলে এবারে এই বি এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও, মানে এই এক্সপ্রেশনে তুমি বি এর ভ্যালুটাকে বসিয়ে দাও। এটা বি এর ভ্যালুটাকে বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে তুমি যদি এই এটাকে কমন নিয়ে নাও, a z+z−e²/4πε0r⁴n এ, এটাকে যদি তুমি কমন নিয়ে নাও তাহলে সেটা হয়ে যাচ্ছে 1 - 1/n। তাহলে এই যে ইকুয়েশনটা বেরো, দিস ইজ দ্য বর্ন ল্যান্ডে ইকুয়েশন। এই এনএটাকে একটুখানি আগে দিয়ে দিই তো, এক সেকেন্ড। এক মিনিট, সেকেন্ড। এইটা, তাহলে এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার বর্ন ল্যান্ডে ইকুয়েশন। এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার n, এটা a z+z−e²/4πε0r0 ইন্টু 1 - 1/n, যেখানে r0টা হচ্ছে ইকুইলিব্রিয়াম সেপারেশন, হ্যাঁ, r প্লাস প্লাস r মাইনাস। দিস ইজ দ্য বর্ন ল্যান্ডে ইকুয়েশন। ঠিক আছে, দিস ইজ দ্য বর্ন ল্যান্ডে ইকুয়েশন। হ্যাঁ, কোনটা, ওই যে স্মল এনটা যে বর্ন এক্সপোনেন্ট এটা আসছে, এই যে এখানে এই যে রিপালশনটা আর এর কোন পাওয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেই পাওয়ারটাকে বলা হয় বর্ন এক্সপোনেন্ট। বর্ন এক্সপোনেন্টটা এই স্মল এন দিয়ে লেখা হচ্ছে। হ্যাঁ, আমি আসছি, সেটা ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে এনটা নির্ভর করে, পরের পাতাতেই ওটা বলছি। হ্যাঁ, এনটা হচ্ছে মানে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন, আয়নগুলোর তো ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন বা সিউডো ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পায়। এবারে তাদের ওই আয়নগুলোর ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন, তার মতো করে বন্ড এক্সপোনেন্টের সাইন তোমার ঠিক হবে। এটা এই দেখো, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর নির্ভর করছে। এই দেখো, যদি আয়নগুলো হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5। নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন, যেমন ধরো Na+ বা ম্যাগনেসিয়াম 2+ বা অ্যালুমিনিয়াম 3+, এটা হবে 7।
আবার ধরো তোমার পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম 2+, তাদের আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন তাদের হচ্ছে 9, ক্রিপ্টনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন হলে 10 হবে, জেনারেলের মতো হলে সেটা 12 হবে অ্যান্ড সো অন। এবং ধরো এবার সোডিয়াম ক্লোরাইডের যদি তুমি কনসিডার করো, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে না, Na+টা হচ্ছে নিয়ন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন, তার জন্য এনটা হচ্ছে 7, আর Cl- আর্গন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন তার জন্য সেটা হচ্ছে তোমার 9। তখন তোমাকে অ্যাভারেজটা নিতে হবে। যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের বন্ড এক্সপোনেন্ট আলাদা হয় তখন তোমাকে অ্যাভারেজ নিয়ে তোমাকে কথা বলতে হবে। তাহলে মানে দেন তখন আমাকে কি করতে হবে, দেন উই হ্যাভ টু কনসিডার অ্যাভারেজ ভ্যালু। বলো। না না, বর্ন হেবার সাইকেলটা তো এক্সপেরিমেন্টাল, আর বর্ন ল্যান্ডে ইকুয়েশনটা তো থিওরিটিক্যাল। দুটো যত কাছাকাছি হবে তত তোমার থিওরিটা ভালো। মানে মানে এটা যেটা বর্ন হেবার সাইকেলটা হচ্ছে এক্স্যাক্ট, ঠিক আছে, কারণ ওখানে যে রেজাল্ট গুলো সব হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, আর সেটাকে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করা হচ্ছে বর্ন ল্যান্ডে ইকুয়েশনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। এবার তোমার থিওরিটা ভালো হলে থিওরিটিক্যাল রেজাল্ট এক্সপেরিমেন্টাল রেজাল্টের কাছাকাছি যাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা। তাহলে বর্ন এক্সপোনেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে তোমার কেমন আয়নগুলো ইলেকট্রনিক কনফিগারেশন কেমন তার মতো করে ঠিক হবে। আর বর্ন ল্যান্ডে ইকুয়েশন থেকে মানে এই যে ইকুয়েশনে দেখো তোমার যেটা থাকছে এই এতে, আচ্ছা এইটা একটা জিনিস বলে নিই যে এইখানে যেটা তুমি ক্যালকুলেট করছো এনার্জিটা, সেটা হচ্ছে তোমার ওই এটা মানে এইখানে এই এই- এই যে এই যে ডেপথের এনার্জিটা হলো আর কি, এবার এর নেগেটিভটা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জি। তাহলে এটা হচ্ছে আমি ইউ টোটালটা ক্যালকুলেট করলাম, ল্যাটিস এনার্জিটা বেসিক্যালি এর নেগেটিভ অফ দ্যাট, সেটা হবে মাথায় রাখবে তুমি। হ্যাঁ, ল্যাটিস এনথালপিটা কিন্তু এর নেগেটিভটা। আচ্ছা আচ্ছা, এবারে যেটা তুমি বলছিলে যে এই যে বর্ন ল্যান্ডে ইকুয়েশনটাকে করলাম সেইখান থেকে যে রেজাল্টটা বেরোচ্ছে সেই রেজাল্টটার সঙ্গে এক্সপেরিমেন্টাল রেজাল্ট কিছুটা ডিফার করছে। তাহলে সেই বন্ড ল্যান্ডে এই ইকুয়েশনটা কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। ইমপ্রুভমেন্টটা তুমি কি করে করবে? ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা যেমন আছে সেটাই রেখে দেওয়া হচ্ছে, কিন্তু ইন্টারমলিকুলার যে রিপালশনটা বা ইন্টারইলেকট্রন রিপালশনটা, সেই রিপালশনটা কিছুটা মডিফাই করা হচ্ছে। দেখো রিপালশনটা এখানে কি ধরা হয়েছে না, রিপালশনটা ধরা হচ্ছে Na/b/r⁴ এইটুকু জাস্ট ধরা হয়েছে। এবারে লোকে যেটা বলছে যে যেহেতু তুমি যদি ধরো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবি আঁকো, মানে তুমি যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বে তখন তুমি দেখবে যে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পাশে আর যদি প্লট করা হয় তাহলে ছবিটা এরকম দেখতে হয়। অর্থাৎ ইলেকট্রন ডেনসিটিটা এই নিউক্লিয়াসের সাথে ডিস্টেন্সের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে করে। তাহলে এক্সপোনেনশিয়ালি যদি ডিকে করে তাহলে সেটাকে তুমি e⁻r/σ এরকম একটা ইকুয়েশন দিয়ে লিখতে পারো। সিগমাটা কি পরে বলছি, মানে সিগমাটা ইউনিটলেস করার জন্য এটাকে করা হয়েছে, কারণ না এক্সপোনেনশিয়ালের যে কোফিসিয়েন্ট সেটা সাথে কোনো ইউনিট থাকা চলবে না, সেখানে e⁻r/σ এইটা। তাহলে এখানে হচ্ছে তোমার যেটা ব্যাপার যে মানে এটা তোমাকে ওই আহ, মানে যে মানে প্রবাল ইলেকট্রন ডেনসিটি, যেটা ইলেকট্রন ডেনসিটিটা নিউক্লিয়াস থেকে ডিসচার্জের সাথে সাথে এক্সপোনেনশিয়ালটি কমে যায়। তাহলে যদি এক্সপোনেনশিয়ালি কমে যায় তাহলে করসপন্ডিং রিপালশন এনার্জিটাকে এইরকম ভাবে লেখা উচিত। রিপালশন এনার্জিটা যেটা আগে এইরকম ভাবে লেখা হয়েছিল, জাস্ট তোমার এই Na/b/r⁴ এইরকম ভাবে লেখা হয়েছিল। মায়ার বললেন যে রিপালশনটা এইরকম ভাবে লিখলে ভালো, একটা Na যেমন আছে আছে একটা কনস্ট্যান্ট c ইন্টু e⁻r/ρ। হ্যাঁ, তাহলে NaC e⁻r/ρ, তাহলে রিপালশনটা মায়ার হচ্ছে পাল্টে দিলেন। তো তখন টোটাল পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা যেমন আছে তাই আছে, -Az+z−e²na/4πε0r, আর রিপালশনটা হয়ে গেল +NaC e⁻r/ρ। তাহলে ছবির নেচারটা প্রায় একই রকমের থাকবে। হ্যাঁ, এবারে আমাকে ইকুইলিব্রিয়াম ইন্টারমলিকুলার সেপারেশনটা বা ইন্টার আয়নিক সেপারেশনটা বের করার জন্য আবার এই ইউটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে আমি 0 করছি, ঠিক আছে। তাহলে এই এক্সপ্রেশনে তুমি এই যে মানে এই যে মানে প্রথম পার্টটা যখন ডেরিভেটিভ করছো তাহলে এটা হচ্ছে 1/r এর ডেরিভেটিভ করলে -1/r² হয়ে যাবে, সেটা তুমি বসিয়েছো। এবং এইটা আলটিমেটলি তোমাকে ইকুইলিব্রিয়াম সেপারেশন দেবে বলে এটাকে আমি r0 লিখে দিচ্ছি। আর এই পার্টটা ডেরিভেটিভ করলে -NaC e⁻r⁴ এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি ডেরিভেটিভটা তুমি করো
মানে ই টু দি পাওয়ার মাইনাস আর আর বাই রো এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো হবে, মাইনাস হলো, এবারে এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে একটা 1 বাই রো হয়ে যাচ্ছে। সরি, এই মানে আর এর ডেরিভেটিভ করলে সেখানে হচ্ছে আবার একটা আরটা 1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে একটা রো তোমার থেকে যাচ্ছে, এখানে মাইনাস সাইনটা থেকে যাচ্ছে। এটা করলাম। আচ্ছা, করে এইখান থেকে কি করলাম, সি এর ভ্যালুটাকে বের করে নেওয়া হলো। সি এর ভ্যালুটাকে বের করে ওই ইকুয়েশনে বসিয়ে দেওয়া হলো। আগেরবারে যেমন বি এর ভ্যালুটাকে বের করে বসিয়ে দিয়েছি, আমরা সি এর ভ্যালুটাকে বের করে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে না, মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার এন এ বাই 4 পাই এপসাইলন 0 আর 0 ইন্টু 1 মাইনাস রো বাই আর 0। তার 1 মিনিট এখানে একটা সেকেন্ড। আচ্ছা, এইখানে না একটা মাইনাস ছিল, এই মাইনাসটা এখানে মাইনাসটা থাকবে, একটা মাইনাসটা লেখা হয়নি, একটা মাইনাস থাকবে। এই মাইনাসটা হচ্ছে বর্নল্যান্ডে ইকুয়েশন, এর অপোজিটটা হচ্ছে ল্যাটিস এনথালপি। দেখো এখানে তুমি খেয়াল করে দেখো, এই মাইনাসটা কিন্তু এখানে আছে, তবে তো এটা 1 মাইনাস 1 বাই এনটা হবে। এখানে একটা মাইনাস ছিল, মাইনাস এন এ ইন্টু এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার বাই এটা মাইনাস। তা দেখো এইটা হলো এইটা, দিস ইজ দ্য বর্ন মায়ার ইকুয়েশন। তাহলে বর্ন ল্যান্ডে ইকুয়েশন একটা মডিফিকেশন হলো যে বর্ন মায়ার ইকুয়েশন। আর ল্যাটিস এনার্জিটা তাহলে কি হবে, এর অপোজিটটা, শুধু এই মাইনাসে তার মানে রইলো না। তাহলে এটা হচ্ছে এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর 0 ইন্টু 1 মাইনাস রো বাই আর 0। আজ এবারে এক্সপেরিমেন্টাল এখানে দেখা গেছে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে ল্যাটিস এনথালপিকে যদি তুমি মেলাও, থিওরিটিক্যাল ল্যাটিস এনথালপি মেলাও, তাহলে রো এর ভ্যালুটা 34.5 পিকোমিটার তোমায় ধরতে হয়। 34.5 পিকোমিটার যদি তুমি ধরো, তাহলে হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে সেটা ইউজুয়ালি মেলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বর্ন ল্যান্ডে ইকুয়েশনটা মডিফাইড হয়ে গেল বর্ন মায়ার ইকুয়েশন দিয়ে। তাহলে কোথায় মডিফিকেশনটা হলো বুঝতে পারলে, যে রিপালশনটা হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার এন এর সঙ্গে প্রপোর্শনাল ধরা হয়েছিল বর্ন ল্যান্ডে ইকুয়েশনে। বর্ন মায়ের ইকুয়েশনে বলা হলো যে রিপালশনটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো এর সঙ্গে প্রপোর্শনাল। করে টোটাল ইন্টারাকশন এনার্জিটা হলো, সেই ইন্টারাকশন এনার্জি থেকে ডেরিভেটিভ করে তুমি একটা আর এর ভ্যালু বের করবে, যেখানে ওটা মিনিমাম হয়, সেটা তোমার করসপন্ডিং বর্ন মায়ার ইকুয়েশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল বর্ন ল্যান্ডে ইকুয়েশন কি করে মডিফাইড হয়ে বর্ন মায়ার ইকুয়েশন হলো। ঠিক আছে, আর ফাইনালি হচ্ছে যেটা, যে এই যে মেডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালুর উপরে কিছুটা মডিফিকেশন করতে, মানে তোমার বর্ন মায়ের ইকুয়েশনে হচ্ছে তোমার বেসিক্যালি যেটা বর্ন এক্সপোনেন্ট বা রিপালশন, যেটা সেখানে মডিফিকেশন, আর ক্যাপোটিনস্কি ইকুয়েশনে বেসিক্যালি মেডল্যান্ড কনস্ট্যান্ট অ্যাট্রাকশনে হচ্ছে মডিফিকেশন। দেখো তুমি এই তুমি যদি একটা আয়নিক কম্পাউন্ড হ্যাভিং এম্পিরিক্যাল ফর্মুলা এমএক্স হয়, ওই সোডিয়াম ক্লোরাইড এই টাইপের আর কি, এমএক্স এই টাইপের, তাতে মেডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালুটা 1.748 এর মতো হচ্ছে। আর উল্টো দিকে যদি তুমি ধরো এই যে CaF2 বা TiO2 এই টাইপের স্ট্রাকচার, যখন মানে MX2 টাইপের স্ট্রাকচার হলে মেডল্যান্ড কনস্ট্যান্ট 2.519 এরকম হচ্ছে। তাহলে মেডল্যান্ড কনস্ট্যান্টটা দেখো, যেখানে দুটো আয়ন আছে NaCl এর মতো, সেখানে যা ভ্যালু, যখন তিনটা আয়ন আছে ভ্যালুটা হচ্ছে অন্য রকমের। এবারে তুমি দেখো এইখানে দুটো আয়ন মানে যদি তুমি এনটাকে 2 ভাবো, আর এখানে তিনটা আয়ন মানে যদি এনটাকে 3 ভাবো, তাহলে তুমি মেডল্যান্ড কনস্ট্যান্টকে যদি এন দিয়ে ভাগ করে দাও, তাহলে সংখ্যাটা দেখো মোরালেস কাছাকাছি থাকছে। না, প্রথমটার ক্ষেত্রে দুটো আয়নস আছে, তাই এটাকে 2 দিয়ে ভাগ করলে সেটা 0.874 হলো। আর পরেরটার ক্ষেত্রে তিনটা আয়নস আছে, তাকে 3 দিয়ে ভাগ করলে ভ্যালুটা হচ্ছে 0.839 হলো। দেখো এরা বেশ কাছাকাছি, এরা বেশ কাছাকাছি। আর 1956 সালে বিজ্ঞানী ক্যাপোটিনস্কি সাজেস্টেড দ্যাট ফর এনি আয়নিক সলিড that exists a hypothetical rock salt structure, মানে সোডিয়াম ক্লোরাইড like structure which would be energetically equivalent to its true structure. In the calculation that is enthalpy of true structure, we can take the Madelung constant as 0.874 into n. তার মানে মেডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালু আগে যেটা আমরা করলাম যে কি টাইপের স্ট্রাকচার, তার মতো করে বিভিন্ন বিভিন্ন ভ্যালু দিলাম। এরা বললো যে বিভিন্ন বিভিন্ন ভ্যালু না দিয়ে এরকম করা যাক যে তোমার মেডল্যান্ড কনস্ট্যান্টটা 0.874 ইন্টু এন লিখবো। এনটা হচ্ছে যে যে আয়নিক কম্পাউন্ডটা তুমি কনসিডার করছো, সেখানে পার ফর্মুলা মাস বা পার ফর্মুলা ওয়েট, মানে ফর্মুলা স্ট্রাকচার আর কি, তারপর কটা আয়নস অ্যাকচুয়ালি আছে। সোডিয়াম ক্লোরাইড হলে এনটাকে 2 লিখবো, ক্যালসিয়াম ফ্লোরাইড হলে এনটাকে তুমি 3 লিখবে,
টাইটেনিয়াম অক্সাইড হলে এনটা তুমি 3 লিখবে, সিজিয়াম ফ্লোরাইড হলে সেটাকে তুমি 2 লিখবে অ্যান্ড সো অন। তাহলে কি হলো না, এই যে বন্ড মায়ের ইকুয়েশনটা ছিল সেইখানে জাস্ট দেখো তুমি মেডলাগ কনস্ট্যান্টের যে জায়গাটা, মেডলাগ কনস্ট্যান্টের জায়গাটায় 0.874 ইন্টু এন বসিয়ে দিলে, আর কিছু না। মানে বন্ড মায়ের ইকুয়েশন যা ছিল সেখানে শুধু মেডলাগ কনস্ট্যান্টটা পাল্টে গেল 0.874 ইন্টু এন দিয়ে, এইটা। আর রোটা তো 34.5 অলরেডি বলেইছি। তাহলে এই যে ইকুয়েশনটা হলো সেটা বেসিক্যালি হচ্ছে ক্যাপোটিনস্কি ইকুয়েশন। আর এটা এনার্জিটা হচ্ছে নেগেটিভ, তাহলে ল্যাটিস এনথালপি হলে সেই নেগেটিভ দিকে পাল্টে গেল 0.874 এন জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার এন এ বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস প্লাস আর মাইনাস ইন্টু 1 মাইনাস 34.5 বাই আর প্লাস প্লাস আর মাইনাস, দিস ইজ দ্য ক্যাপোটিনস্কি ইকুয়েশন। আচ্ছা, তাহলে দেখো তাহলে কি করে বন্ড ল্যান্ড ইকুয়েশন থেকে বন্ড মায়ের ইকুয়েশন আর বন্ড মায়ের ইকুয়েশন থেকে ক্যাপোটিনস্কি ইকুয়েশন কিভাবে মানে ইভলভ হলো, এটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবারে নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার সময় তুমি এটা খেয়াল রাখো যে কেস টু কেস কোনটা পাল্টায়। দেখো কেস টু কেস এই যে এন জেড প্লাস জেড মাইনাস আর মাইনাস 1 মাইনাস 34/5 আর প্লাস আর মাইনাস এগুলো পাল্টাতে পারে। বাকি যে পার্টটা 0.874 ই স্কোয়ার এন এ বাই 4 পাই এপসাইলন 0 এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা পাল্টাবে না। তো এই ফ্যাক্টরটা আমি কে বলছি যে কে এর ভ্যালু আমি ক্যালকুলেট করে ফেলতে পারি। 0.874 ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম, তার স্কোয়ার হলো একটু অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হচ্ছে 6.023 ইন্টু 10⁻20 মোল ইনভার্স হলো এটা, ডিভাইডেড বাই 4 পাই, এটা হচ্ছে এপসাইলন 0 হলো। তাহলে করে যেটা হচ্ছে তোর 1.214 ইন্টু 10⁵ কিলো জুল ইন্টু পিকোমিটার ইন্টু মোল টু দি পাওয়ার -1, সেটা তার ইউনিট হবে। এবারে যখন ক্যালকুলেশন করতে হবে তখন তুমি কি করবে, কেটাকে আলাদা করে কষে দেখতে হবে না, কে এর ভ্যালুটা এটা তুমি পরিষ্কার বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে এবারে ডেটাতে তোমাকে যেটা বলতে হবে যে যে ক্রিস্টালটা দাও সোডিয়াম ক্লোরাইড যদি তুমি করো, সোডিয়াম ক্লোরাইডে আর প্লাস এবং আর মাইনাস, এন এ প্লাসের রেডিয়াস এবং সেল মাইনাসের রেডিয়া, বা এন এ প্লাস এবং সেল মাইনাসের রেডিয়াসের যোগফল, এটা তোমার বলে দেওয়া থাকবে। আর জেড প্লাস ওয়ান জেড মাইনাস ওয়ানটা আর এনটা যদি তুমি বসাবে, বসিয়ে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে এই কনস্ট্যান্টের ক্যালকুলেশনটা আমি অলরেডি করে রেখে দিলাম। তাহলে এর উপরে বেস করে তোমাকে জাস্ট কতগুলো প্রবলেম দেওয়া হয়েছে, প্রবলেমগুলো বাড়িতে করে নেবে একটুখানি। বলছে ক্যালকুলেট দ্য ল্যাটিস এনার্জি অফ সিলভার ক্লোরাইড ইউজিং বন্ড মায়ার ইকুয়েশন, যেখানে আর জিরো ভ্যালু বলে দেওয়া আছে, রো বলে দেওয়া আছে, এ বলে দেওয়া আছে। কম্পেয়ার দিস রেজাল্ট উইথ দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ 903 কিলোজুল পার মোল, কমেন্ট অন দ্য রেজাল্ট। মানে এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে আপনারা মিলিয়ে দেখতে বলেছে। ক্যালকুলেট দ্য ল্যাটিস এনার্জি অফ সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ইউজিং বন্ড ল্যান্ডে ইকুয়েশন, বন্ড ল্যান্ডে ইকুয়েশন থেকে এটা করতে দিই। আর ক্যালকুলেট দ্য ল্যাটিস এনার্জি অফ সিজিয়াম ক্লোরাইড ইউজিং ক্যাপোটিনস্কি ইকুয়েশন। তা তোমাকে তিনটে ইকুয়েশনের উপরে বেস করে তিনটে নিউমেরিক্যাল প্রবলেম করতে দিয়েছি, তুমি এটা বাড়িতে করবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের যেটা বলার ইচ্ছে ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি। তাহলে এইখানটা ছিল মূলত ম্যাথামেটিক্যাল জায়গাটা, এটা এন্ড অফ লেকচার। আচ্ছা, এবারে তোমাদের সিলেবাসটা আমি দেখে নেব। আমাদের নেক্সট যে কাজগুলোকে করতে হবে সেটা হচ্ছে যে মানে নেক্সট ক্লাসে যদি তুমি দেখো, দেখো এইখান থেকে তোমার এই সলভেশন এনার্জি এবং তার জন্য thermodynamics of solvation of an ionic crystal in a polar solvent like water, এইটা হচ্ছে এর সঙ্গে কানেক্টেড, সেইটা একটুখানি আলোচনা করতে হবে। আচ্ছা, এছাড়া যে বাকি যে পার্টগুলো বলছিলে তোমরা, এই যে রেডিয়াস রেশিও রুল, আরো যেগুলো আছে হয়তো ডিপেক্টিন ক্রিস্টাল, ক্রিস্টাল, হ্যাঁ, এছাড়া হচ্ছে কিছু ক্রিস্টাল স্ট্রাকচার এক্সেট্রা, এই রিলেটেড যে ডিসকাশনগুলো আছে আমি সিলেবাসটা দেখে নিচ্ছি। হ্যাঁ, বা তোমাদের একদম মানে একদম তুমি তার একটা ক্লাসই পাবে পরীক্ষার আগে,
হ্যাঁ, সেটা আমি চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আজকালের মধ্যে দিয়ে দিতে আর কি। তুমি আমাকে জাস্ট তোমাদের আর কোন কোন পার্টটা পরীক্ষার, আমি তো সবটা পড়াবো ফাইনাল পরীক্ষার মধ্যে, কিন্তু পড়াবো যখন ভালো করে পড়াবো যাতে করে পরে তোমাকে আর না পড়াতে হয়। সেইখানে তুমি আমাকে জাস্ট নেক্সট ক্লাস মানে যেখানে ভালো করে সিলেবাস থেকে লিখে বলে দাও তোমাদের এবছর এই ইন্টারনাল পরীক্ষার সিলেবাসে কোনটা আছে, তার মধ্যে যেটা পড়ানো হয়ে গেলে সেইটা বাদ দিয়ে আর কোন কোন কথাগুলো বলে দিতে হবে সেটা আমাকে একটুখানি লিখে নেবে। এবারে সেইটা আমি পরীক্ষার আগে বলে দেবো, আর তারপরে পরীক্ষার পরে বাকি পার্টগুলোকে বলবো। ঠিক আছে? আচ্ছা, পিরিয়ডিক টেবিলে তো যেটা বললে যে যতখানি পড়িয়েছি এই পরীক্ষাতে সিলেবাসটা তার থেকে কমই আছে, তাহলে সেখানে তোমার অসুবিধা হচ্ছে না। অ্যাটমিক স্ট্রাকচারে যতখানি পড়ানো হয়েছে এই সিলেবাস অনুযায়ী কি তার মধ্যে আছে? আচ্ছা, মানে সমারফিল্ড থিওরিটা কি পড়িয়ে দিয়েছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে তো বোর্ড থিওরি পর্যন্ত আমরা বলে দিয়েছি। আর ওদিকে হচ্ছে ডিবগলি জোইপাটিকের ডুয়ালিটি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা তোমাদের সিলেবাস আছে সেটাও বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে তোমাদের যেটা ওই যদি আমি এটা বলে দিই সমারফিল্ড থিওরিটাকে বলে দিই, তাহলে সার্টেনলি হচ্ছে তোমার একদম সেই ওয়েভ মেকানিক্যাল মডেল যেটা তার আগে পর্যন্ত জিনিসটা হয়ে যাবে। আর ওয়েভ মেকানিক্যাল মডেলে তারপর আমি আস্তে আস্তে শুরু করতে পারবো। ঠিক আছে, তাহলে ওর মধ্যে সিলেবাসের মধ্যে আছে মানে তো ঠিক আছে, যদি আমি ক্লাস তো এর মধ্যে পাই তো ভালো। নাহলে আমাদের নেক্সট হচ্ছে সমারফিল্ড থিওরিটা একটা ক্লাস বলে দিয়ে তারপর আমি ওয়েভ মেকানিক্যাল মডেলটায় যাবো, সেরকম একটা প্ল্যান আছে আমার। ওয়েভ মেকানিক্যাল মডেলটা একটুখানি কঠিন। তারপর সেখান থেকে পলি ইলেকট্রন যদি অ্যাটম ট্যাটম হয় তাহলে তোমার পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন রুলস, হ্যাঁ? তারপরে তোমার আউবা প্রিন্সিপাল এইসবগুলোকে দেখা টাকা এসবগুলো আছে, অ্যাটমিক টার্ম সিম্বল, হ্যাঁ? রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হ্যানা ত্যানা। মানে সিলেবাসে দেখবে ওই পার্টগুলো অনেক বেশি লেখা আছে। যেগুলো কঠিন কিছু নয়, তবে একটুখানি বুঝে করতে হবে আরকি। হুম? ভয়ের কিছু নাই। মানে বলবে মানে হেজিটেট না করে কোন জায়গায় কি অসুবিধে তোমাদের রিকোয়ারমেন্ট গুলো প্রপারলি বলবে টলবে, হ্যাঁ? এ করে। আসলে ওই এত ঘন ঘন সব পরীক্ষা পরীক্ষা নিয়ে যে কখন যে কোনটা কখন কি হচ্ছে আমি তো আমার মাথা ঘেঁটে যায় সব। হ্যাঁ, এটা। ঠিক আছে তাহলে এ পর্যন্ত থাক।